জনাব আসিফ বিন আলী আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। জনাব আসিফ বিন আলী, আপনাকে আমাদের অনুষ্ঠানে প্রথমবারের মতো পেয়েছি। আহ আশা করি আগামীতে পাবো, সেই প্রত্যাশাটা রেখেই আজকে আলোচনাটা শুরু করতে চাই। আশা করি আপনি ধন্যবাদ ভালো মাসুদ আছেন। ভাই। ধন্যবাদ মাসুদ ভাই, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি ভালো আছি। জি জনাব আসিফ বিন আলী, একটা জিনিস আপনি খেয়াল করেছেন, যেহেতু যদিও দূরে থাকেন, অনেক দূরে, সময়ের অনেক ব্যবধান, তারপরেও কিন্তু আমাদের এখানে যখন যা ঘটে সেটা আপনারা টের পেয়ে যান এই অনলাইনের যুগে, এবং এটাই স্বাভাবিক। নিশ্চিত টের পেয়েছেন যে আগামীকাল, মানে এখন থেকে ঠিক 12 ঘন্টা 13 ঘন্টা পরে আমাদের এখানে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান বাংলাদেশে আসতেছেন দীর্ঘ 17 বছর পর। এই 17 বছর ওনাকে এক ধরনের নির্বাসনের মতো জীবনযাপন করতে হয়েছে। তবে উনি দূরে থাকলেও সক্রিয় ছিলেন। আমরা দেখেছি উনি ওখানে থেকেই তার দলকে পরিচালনা করেছেন, নিয়ন্ত্রণ করেছেন, এবং দলকে চালু রেখেছেন, ভাঙনের হাত থেকে রক্ষা করেছেন। তো এখন তার এই আগমনকে কেন্দ্র করে আমরা অনেকে ভেবেছিলাম যে এই শেখ হাসিনা সরকারের পতনের পর হয়তো দ্রুতই তিনি দেশে চলে আসবেন, কিন্তু সেটা হতে হতে 1 বছর, প্রায় 4 মাস লেগে গেল। তারপরে হয়তো এটা তার একটা স্ট্র্যাটেজি হতে পারে, সেটা নিয়ে আলোচনা তো হচ্ছেই অনবরত। আপনার কাছে আমার যে প্রশ্ন সেটা হলো যে ওনার এই যে এতদিন পরে দেশে ফিরে আসছেন, এটাকে কেন্দ্র করে আপনার মধ্যে কি কোনো প্রত্যাশা কাজ করে কিনা, অথবা আপনার মধ্যে এই ব্যাপারে অনুভূতিটা কি আসবে? আহ, মাসুদ ভাই, আমার মনে হয় যে এই ফিরে আসাটা খুব জরুরি ছিল। কারণ আমি নাগরিক হিসেবে যে জায়গা থেকে দেখি, এবং যেহেতু আমার কাজের একটা জায়গা হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশের রাজনীতি, আমি যেমন গবেষণার ক্ষেত্রেও এটা নিয়েই কাজ করছি, আবার আমার আগ্রহের জায়গাটাও এটাই। আমি স্পষ্টই দেখতে পাচ্ছিলাম যে আহ, মাঝখানে একটু বাংলাদেশের থামাই, আপনি আপনার গবেষণার কথা বলেন, আপনার গবেষণা নিয়ে এটা নিয়ে কাজ করছেন, মানেটা কি এটা একটু বলবেন? ও আচ্ছা, আমার আমার কাজের একটা জায়গা হচ্ছে যেমন জুলাই আন্দোলন, কিভাবে জুলাই আন্দোলন আচ্ছা। আহ, হচ্ছে যে অনলাইনে অর্গানাইজড করা হয়েছে, সো এই প্যাটার্নটা জি, দেখা। বুঝতে পেরেছি। আপনি তো ওই পলিটিক্যাল, প্রত্যাশাটা বলেন। তো এখন আমি আসলে যে জায়গা থেকে দেখছি যে তারেক রহমানের এই আশাটা দুইটা কারণে জরুরি, এবং আমার কাছে প্রত্যাশা ওই দুইটা জায়গা থেকে। একটা হচ্ছে যে রাজনীতিতে রাজনীতিবিদদের ফেরত আসা, এটা খুব জরুরি। এবং আসলে উনি বিএনপির প্রধান নেতা এই মুহূর্তে, ডিফ্যাক্টো প্রধান, এবং তার দূরে থাকাটা তার পার্টির জন্যও ক্ষতিকর, এবং তার দূরে থাকাটা একই সাথে দেশের রাজনীতির জন্যও ক্ষতিকর। তো আমার ওই জায়গা থেকে প্রত্যাশা হচ্ছে যে তিনি ফেরত আসার পরে রাজনীতিতে একটা ব্যালেন্স ফেরত আসবে। তার পার্টির উপরে তার যে মানে তার যে নিয়ন্ত্রণ, এবং পার্টিকে নির্বাচনের দিকে পরিচালনা করা, এইটাও যেমন ভালোভাবে এগোবে। বাট অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশে যে একটা নেতৃত্ব শূন্যতা তৈরি হয়েছে, সেটা মানে বড় দলে বলি আর ছোট দলে বলি, সেইখানটাতেও খানিকটা অ্যাড হবে। তবে মাসুদ ভাই, একটা বিষয় না বললেই না, বাংলাদেশে কিন্তু এই স্বদেশ প্রত্যাবর্তনের রাজনীতি নতুন না। আমরা আসলে জি। তিনটা স্বদেশ প্রত্যাবর্তন পাই। একটা স্বদেশ প্রত্যাবর্তন যেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধের সময় যখন বঙ্গবন্ধুকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়, এবং তারপরে তিনি যখন স্বাধীনতার পরে দেশে ফেরত আসেন, ওইটা একটা গ্র্যান্ড স্বদেশ প্রত্যাবর্তন ছিল। আহ, আর একটা স্বদেশ প্রত্যাবর্তন যেটা হচ্ছে যে তারই কন্যা আহ, শেখ হাসিনার, তিনি আমরা জানি যে যখন 15ই আগস্ট মানে প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান উনি যখন সপরিবারে নিহত হলেন, তাকে হত্যা করা হলো, তার দুই কন্যা বাইরে আটকা পড়েছিল। তো তার মধ্যে শেখ হাসিনা বাংলাদেশে যখন ফেরত আসেন, ওইটা আওয়ামী লীগ স্বদেশ প্রত্যাবর্তন হিসেবে পালন করে। এবং আমার মনে হয় যে বিএনপির জন্য এটাও একটা ওই ওই ধরনের একটা ঐতিহাসিক মোমেন্ট, যে তার নেতা হচ্ছে যে দেশে ফেরত আসছেন, এবং সেও হচ্ছে যে আসলে নির্বাসিত হতে বাধ্য হয়েছিলেন বাংলাদেশের ওই সময়কার 2007-08 সালের যে আহ, কি বলবো, যে অনির্বাচিত একটা সরকারের যে এক্সপেরিমেন্ট ছিল, তার অংশ হিসেবে। তো আমার প্রত্যাশা হচ্ছে যে পূর্ববর্তী স্বদেশ প্রত্যাবর্তনের মতন এই স্বদেশ প্রত্যাবর্তনটা ফেইল হবে না। আমরা দেখেছি যে যখন বঙ্গবন্ধু দেশে ফেরত আসছেন, সেই যে আবেগ অ্যান্ড এভরিথিং, কিন্তু ওইটা পরবর্তীতে যখন বাকশাল হয়েছে তখন সেটা ফেইল করেছে আসলে। কিংবা ইভেন শেখ হাসিনা যখন স্বদেশ প্রত্যাবর্তন করলেন এবং সে বাংলাদেশের রাজনীতিতে অংশগ্রহণ করলেন, শুরুর দিকে তিনি যথেষ্ট পজিটিভলি কন্ট্রিবিউট করেছে অন্যান্য নেতৃবৃন্দের সাথে।
কিন্তু 2014 পরে আমরা যেটা দেখলাম 2014, 18 এবং 24-এ, সেটাতেও বলা যায় যে উনার যে স্বদেশ প্রত্যাবর্তনের লিগেসি ওইটাও ফেল করেছে। না, এখন দেখার বিষয় হচ্ছে যে বিএনপির প্রধান তিনি যখন স্বদেশে ফিরে আসছেন, তার এই লিগ্যাসিটা কি পুরনো এক্সাম্পলটাকে ফলো করে, নাকি তিনি আমাদের সামনে নতুন কিছু দেন? সো আমার প্রত্যাশা ওই জায়গাটাতেই, যে আশা করি যে পুরনো ফেইলিয়ারের রিপিটেশনটা আমরা দেখব না, রাদার আমরা হয়তোবা এবার নতুন কিছু প্রত্যাশা করতে পারি, এই আর কি। না, রাজনীতিতে একটা নতুন ধারা সৃষ্টি হতে পারে, এই প্রত্যাশা তো আমি নিজে করবই। কারণ আমরা, আপনি যেটাকে ফেলুর বলেন, আমি শেখ হাসিনাটাকে কিন্তু যেমন উনি এসেছেন 81-এ, 81-এই তো আসছেন, এবং ওনাকে আপনি ফেল ধরছেন 2014-তে। তো 14 এবং 81 এখানে প্রায় 33 বছর। তো 33 বছরের ব্যবধানে ওনার যে পরিবর্তনটা, এটার সঙ্গে প্রত্যাবর্তনের কোনো সম্পর্ক আছে কিনা আমি জানি না, আমার কাছে মিলে না। তো উনি মানে তো, আসলে যদি আমি একটা ব্যাখ্যা করি আপনার ওই পয়েন্টের সাথে, প্লিজ সেটা হচ্ছে যে প্লিজ। আসলে ফেলিয়ার বলছে আমি লিগ্যাসির অর্থে। হ্যাঁ, আচ্ছা, প্রত্যেকটা রাজনীতিবিদ তার জীবনের শেষ পর্যায় পর্যন্ত রাজনীতি করতে গিয়ে একটা লিগ্যাসি রেখে যান। যেমন ধরেন বঙ্গবন্ধুর লিগ্যাসি ছিল মুক্তিযুদ্ধ। মানে এত বড় ঘটনা আর আমাদের ইতিহাসে ঘটে নাই। আহ, শেখ হাসিনার লিগ্যাসি যেমন একটা বড় লিগ্যাসি ছিল যে 1996 থেকে 2001-এ তিনি যখন শাসন ক্ষমতায় ছিলেন, এবং 2001-এ কিন্তু তিনি খুব স্বাভাবিকভাবেই তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের পথে সাহায্য করেন, যেটা আমরা দেখেছি এর আগে হয় নাই। মানে হচ্ছে যে বিএনপি যখন 91 থেকে 96-তে ছিল, 96-তেও এটা হয় নাই, কিংবা 2001 থেকে 6 যখন ছিল, 6-এ এসেও আমরা এটার একটা রিপিটেশন দেখেছি। তো ফলে শেখ হাসিনার লিগ্যাসিটা আমি দেখতে চাচ্ছি। তার লিগ্যাসিটা আচ্ছা। যে গণতান্ত্রিক লিগ্যাসি ছিল, সেইটা তিনি কন্টিনিউ শুরু করেছিলেন, কিন্তু আমরা যখন শেষ পর্যন্ত এসে দেখলাম সেইখানটাতে ফেইল হচ্ছে। তো আমি ওই লিগ্যাসির অ্যাঙ্গেল থেকে বলতে চাচ্ছি যে স্বদেশ প্রত্যাবর্তনের রাজনীতি বাংলাদেশে যাতে লিগ্যাসির দিক থেকে সাকসেসফুল থাকে। জি। তো তারপরেও যাও, এইবার যখন উনি আসলেন, উনি কিন্তু প্র্যাকটিসের মধ্যে দিয়ে আসছেন, এটা আমি এই পার্থক্যটা দেখি। যে উনি বিদেশে থাকলেও উনি কিন্তু ওনার দলীয় রাজনীতি এবং দেশের রাজনীতিতে অনুপস্থিত ছিলেন না। উনি পুরো সময়টাই বরং বিদেশে থেকেই কিন্তু, এখন তো প্রযুক্তির উন্নতি হয়েছে, ভিডিও কল, ভিডিও কনফারেন্স, ভিডিও মিটিং, এগুলোর মাধ্যমে কিন্তু দলের সঙ্গে সবসময় জড়িত ছিলেন, এবং দলকে উনি পরিচালনা করেছেন খুব সফলভাবে। এবং আমরা দেখেছি আওয়ামী লীগ আমলে দলকে ভাঙার কিন্তু প্রচুর প্রচেষ্টাও ছিল, সেগুলো আমিও তো মনে করি যে ওনার নেতৃত্বে কারণে এটা সফল হয়েছে। কিন্তু তারপরেও আমি মনে করব যে এই মানে নতুন তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার যেটা আছে আমাদের এখানে এখন, এই গত 1 বছর 4 মাসে বিএনপি কিন্তু নতুন কিছু চ্যালেঞ্জের মুখে পড়েছে। বিএনপি সারা দেশে তাদের যে ভাবমূর্তি, প্রত্যন্ত অঞ্চলে সাধারণ মানুষের মধ্যে যে ভাবমূর্তি, বিভিন্ন রকম মামলা, চাঁদাবাজি, অথবা ধরেন আমরা দখলদারিত্ব, এ সমস্ত ক্ষেত্রে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীদের জড়িয়ে যাওয়ার যে ঘটনা, তো এগুলো কিন্তু এখন তারেক রহমানকে দেশে এসে আমার মনে হয় হ্যান্ডেল করতে হবে, বিশেষ করে নির্বাচনকে সামনে রেখে। তো আপনার কাছে কি মনে হয়, নির্বাচনকে সামনে রেখে তারেক রহমানের সামনে কি কি চ্যালেঞ্জ এখন তাকে মোকাবেলা করতে হবে বলে আপনি মনে করেন? আহ, আমার মনে হয় যে তারেক রহমান তার সব থেকে বড় চ্যালেঞ্জটা মোকাবেলায় ইতোমধ্যেই সফল হয়েছে। সেটা হচ্ছে পার্টিকে ইউনাইটেড রাখা। এবং আপনার মনে আছে মাসুদ ভাই, আমরা যখন ইভেন 2020-21 সালের দিকে একসাথে টকশোতে কথা বলেছি, হ্যাঁ, আমাদের অনেকেরই কিন্তু এই ব্যাপারটা নিয়ে অনেক আলাপ আলোচনা হচ্ছিল যে বিএনপিকে ভাঙার চেষ্টা হচ্ছে, এবং হয়েছেও কিন্তু। তৃণমূল বিএনপি বানানো হয়েছে, হ্যাঁ, তারপরে বিএনপির নেতাদেরকে বের করে নিয়ে এসে নির্বাচন করানোর চেষ্টা করা হয়েছে অ্যান্ড এভরিথিং। বাট এত কিছুর পরেও বিএনপি অ্যাজ আ লার্জ অর্গানাইজেশন সে কিন্তু সার্ভাইভ করেছে। এবং এই যে সার্ভাইভ করাটা, এইটার পেছনে যদি কারো দুইজন মানুষের কৃতিত্ব থাকে আমি বলবো, দেশের বাইরে প্রধান কৃতিত্ব ছিল হচ্ছে যে তারেক রহমানের, দেশের ভেতরে প্রধান কৃতিত্ব হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। এই বিষয়ে আমার খুব একটা সন্দেহ নেই, কারণ এই দুজনের যে জুটি, তারা, তাদের অনেক ভুল থাকতে পারে, তাদের অনেক মানে কি বলবো যে কমতি থাকতে পারে, কিন্তু যদি পার্টির ইনস্টিটিউশন টিকায় রাখার প্রশ্নে আসি, তখন আমরা দেখব যে এই দুজন চমৎকারভাবে কাজ করেছে। এবং এটা সম্ভব হয়েছে অবশ্যই আমি বলবো যে তারেক রহমানের দূরদৃষ্টিতার কারণে, দূরদৃষ্টির কারণে। দেখেন, আমরা আসলে যে তারেককে চিনতাম,
অর্থাৎ একটা সময় তো তাকে নিয়ে অনেক কথা হয়েছে, তার সরকার, তার মা যখন প্রধানমন্ত্রী ছিলেন এবং তিনি যখন ক্ষমতায় ছিলেন। এবং সেই সময়ের একটা খুবই প্রচলিত দুইটা শব্দ ছিল, একটা হচ্ছে যে হাওয়া ভবনের নামটা বারবার এসছে, আর একটা হচ্ছে যে আহ, কিছু দুর্নীতির জায়গাতে তাকে নিয়ে অনেক কথা হয়েছে। তো যেই কিন্তু গত কয়েক বছর আমরা যে তারিখটাকে দেখছি, হ্যাঁ, এই ইনি একেবারে অন্যরকম। হ্যাঁ, আমি বলছি না যে আগের তারিখটাই রাইট, হ্যাঁ, বা এখনকারটা ভুল। আমি জাস্ট বলছি যে আগে যেভাবে তাকে ডিপিক্ট করা হয়েছে বাংলাদেশের মিডিয়াতে, এবং যেভাবে তাকে নিয়ে কথা হয়েছে, হ্যাঁ, এবং পরবর্তীতে শেখ হাসিনা সরকারের সময় তো তারেকের ব্যাপারে কথা বলাও একটা ট্যাবু ছিল, একটা দোষ ছিল। তো ওই তারেক যখন আমি দেখি যে সোশ্যাল মিডিয়াতে তার নিজেকে নিয়ে একটা কার্টুন শেয়ার করে, হ্যাঁ, কিংবা হচ্ছে হুম, যে হুম, তাকে হুম, হুম। নিয়ে সমালোচনা যেটা হচ্ছে, সে সেই সমালোচনাটাকে শেয়ার দিচ্ছে, আমি তখন একটা ফান্ডামেন্টাল পরিবর্তন দেখতে পাই। বিকজ মানে Correct. আমরা তো ওই রকমই রাজনীতিবিদ চাই, যে তাকে নিয়ে যে জোকস করবে, সে তাকেও রিকগনাইজ করবে, তাকে শত্রু মনে করবে না, পার্সোনালি নেবে Right. না। Right. তো হুম, আমার ওইখান থেকে মনে হয় যে তারেক রহমানের যে প্রথম চ্যালেঞ্জটা ছিল, যে তাকে নিয়ে যে ইমেজটা তৈরি করা হয়েছিল সোশ্যাল মিডিয়াতে এবং ওভারঅল, তিনি ওই ইমেজটা ভেঙে দিয়েছেন। সো এখন যখন আসলে তারেকের কথা হয়, এখন কিন্তু আর ওই হাওয়া ভবনের কথা হয় না। এবং আমার মনে হয়েছে যে উনি খুবই সফলভাবে পূর্ববর্তী হাওয়া ভবনে যারা জড়িত ছিল তাদেরকে উনি তার আশপাশে ঘেঁষতে দেন নাই। আপনি খেয়াল করে দেখবেন গত 1-1.5 বছরের তার যে মিডিয়া উপস্থিতি যতটুকুই ছিল, কিংবা ইভেন বিএনপির যে প্রাতিষ্ঠানিক উপস্থিতি পাবলিক স্পেসে, সেখানেও কিন্তু আমরা হাওয়া ভবনের পুরনো লোকদেরকে দেখিনি। তার মানে আমি জানি না যে ওইটুকুর কতটুকু সত্যিতা ছিল বা মিথ্যা কতটুকু ছিল, কিন্তু এই যে রিকগনিশন, যে ইমেজটাকে পাল্টাতে হবে, এই ব্যাপারটা কিন্তু তার টিম এটা খুব কেয়ারফুলি করেছে, এবং আমার ধারণা এটা করতে সক্ষম হয়েছে কারণ তার ওইখানে সদিচ্ছাটা ছিল। 5 আগস্টের পরে আমার মনে হয় যে আরেকটা বড় চ্যালেঞ্জ ছিল, সেটা বিএনপিকে মানে হচ্ছে ভুল পথ থেকে দূরে রাখা। কারণ প্রচন্ড রকমের ইন্টিমিডেশন ছিল যে বিএনপি যাতে হচ্ছে যে আহ, আরো এগ্রেসিভ ভূমিকায় চলে যায়, ভায়োলেন্সের সাথে আরো বেশি ইনভলভ হয়, হ্যাঁ, দুর্নীতির সাথে বেশি ইনভলভ হয়। এটা বলার অর্থ এই না যে দুর্নীতির কেস ঘটে নাই, ডেফিনেটলি ঘটেছে, এবং আমরা দেখতে পেয়েছি বিএনপি নিজেই প্রায় 7,000-এর মতন দলীয় নেতাকর্মীকে তারা বরখাস্ত করেছে, মানে তাদের পদ থেকে সরিয়ে দিয়েছে। তো ওইটা নিজেই বলে যে এটা একটা বড় দুর্নীতির জায়গা। কিন্তু আপনি যদি খেয়াল করেন মেজর কয়েকটা ইভেন্ট, হ্যাঁ, তার মধ্যে এই যে রিসেন্ট ইভেন্টটাই দেখেন, যে প্রথম আলো ডেইলি স্টারের উপরে যে হামলাটা হলো, হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি অন্যান্য অপরাপর দল, হচ্ছে যে বিশেষ করে ডানপন্থী দল, তাদের নেতা, এমনকি যারা নিজেদেরকে মধ্যমপন্থী হিসেবে যে নতুন দলগুলো দাবি করছে, যারাও খানিকটা ডান ঘেঁষা, তাদের নেতাদের এবং তাদের অনেক কর্মীদের সরাসরি অংশগ্রহণ আমরা দেখতে পাচ্ছি এই দুটো পত্রিকার উপরে অ্যাটাক করার ক্ষেত্রে। আপনি কিন্তু একটা সিঙ্গেল এক্সাম্পল দেখবেন না যেখানে বিএনপির নেতা কর্মীরা, নেতা এবং কর্মী উভয়, যারা এই উস্কানিতে অংশ নিয়েছে বা এইটাতে অংশগ্রহণ করেছে। তো এইটা তো আমার মনে হয় যে যে তারেক রহমানের জন্য একটা বিশাল সাকসেস, যে তার এত বড় একটা পার্টিকে সে এই ধরনের পপুলিস্ট ভায়োলেন্স থেকে দূরে রাখতে পেরেছে। তবে আমার মনে হয় যে নির্বাচনের আগে তার সব থেকে বড় চ্যালেঞ্জ এখন যেটা হবে, সেটা হচ্ছে নির্বাচনকে শান্তিপূর্ণ রাখার জন্য তার পলিটিক্যাল কর্মীদেরকে, তার পার্টির কর্মীদেরকে হচ্ছে যে শুধুমাত্র শাস্তি না, একই সাথে ইন্সপায়ারেশনের মাধ্যমেও অ্যাক্টিভ রাখা। কারণ দেখেন মাসুদ ভাই, আমার যেটা মনে হচ্ছে আগামী নির্বাচনে ভায়োলেন্সের একটা সমূহ সম্ভাবনা থাকবে। অনেকগুলো কারণ আছে তার পেছনে, তার মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে যে শুধুমাত্র দুটো পলিটিক্যাল পার্টি নির্বাচনে অংশ নিচ্ছে, মানে অন্যগুলো ছোটগুলো তো নিচ্ছেই, বাট মেজর দুটো পার্টি নিচ্ছে, বিএনপি এবং জামায়াত। এবং তাদের মোটামুটি এটা ক্লিয়ার যে এক দল জিতে ক্ষমতায় যাবে, আর এক দল জিতে বিরোধী দলে যাবে, এরকম একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। তো যে ক্ষমতায় যাবে তার পার্টি মেম্বাররা তো চাইবে যে বাই হুক অর কুক আমাকে জিততেই হবে, কারণ আমি যদি পার্লামেন্টের মেম্বার হই, বাংলাদেশের সিস্টেম অনুযায়ী ওখানে আমার একটা বেনিফিট আছে। আবার যে বিরোধী দল হবে, মোটামুটি বিরোধী দলও বুঝে যাচ্ছে যে তারা বিরোধী দল হবে কারণ আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হচ্ছে না, তো এই অবস্থায় এইটাও মোটামুটি ক্লিয়ার। তো তার দিক থেকেও চিন্তায় থাকবে যে আমি কত বেশি সিট পেতে পারি।
কারণ আমি যত বেশি সিট পাবো এবং যে সংস্কার প্রস্তাবগুলো দেওয়া হয়েছে, এই সংস্কার প্রস্তাব যদি বাস্তবায়িত হয়, তাহলে বিরোধী দলের একটা সিগনিফিক্যান্ট পাওয়ার কিন্তু থাকবে, মানে ক্ষমতা শেয়ারিং এ বিরোধী দলের একটা বড় পাওয়ার থাকবে। তো সেইখানেও তারা তো এটা করতে চাইবে, তো তখন তারা কি করবে? তারা আসলে মানে হচ্ছে জোর দেওয়ার চেষ্টা করবে, জোরের মাধ্যমে ক্ষমতা জেতার চেষ্টা করবে। এবং আমার মনে হয় যে বিএনপির এখন সব থেকে বড় চ্যালেঞ্জ থাকবে যে সে তার কর্মীদেরকে কেমন করে এই জোর করার এই চেষ্টা থেকে বিরত রাখতে পারে। নির্বাচন নিয়ে যে আপনি একটা আশঙ্কা করলেন যে একটা মারামারি হতে পারে, একটা সংঘাত হতে পারে, এক্ষেত্রে কিন্তু আপনি মানে যে দলটাকে নির্বাচন করতে দেওয়া হচ্ছে না তাদের ভূমিকার কথা ভাবলেন কিনা আমি বুঝতে পারছি না। তাদের কি কোনো ভূমিকা থাকবে না? আমার মনে হয় যে আওয়ামী লীগ ডেফিনেটলি, যেহেতু এখন পর্যন্ত আমরা যতগুলো তথ্য পাচ্ছি যে তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না, তো আওয়ামী লীগের কর্মীরাও তো চেষ্টা করবে, মানে অ্যাটলিস্ট যে অঞ্চলগুলোতে তাদের একটা প্রভাব রয়েছে, এবং এটা তো অস্বীকার করার উপায় নেই যে বাংলাদেশের বেশ কিছু এরিয়াতে আওয়ামী লীগের মানে একটা বড় উপস্থিতি রয়েছে, এবং সেইখানগুলোতে যদি তারা ভায়োলেন্স করে নির্বাচন, কারণ যেহেতু তাদেরকে পলিটিক্যাল স্পেসে অংশ নিতে দেওয়া হচ্ছে না, অ্যান্ড তার পিছনে অনেকগুলো কারণও রয়েছে, কারণ জুলাই আন্দোলনের সময়ের ভূমিকা অ্যান্ড এভরিথিং সবকিছু মিলায়, তো তারা তো ওইটা রিয়াক্ট করবেই এবং ওইটাও একটা ভায়োলেন্সের দিকে যাবে। তবে মাসুদ ভাই, আমার মানে আমার আমার যে আশঙ্কাটা সেটা হচ্ছে যে দেখেন, আহ 5 আগস্টের পরে থানাগুলো লুট হয়েছে, হ্যাঁ, এবং জি। অস্ত্রের অন্তত আমি গত সপ্তাহে বোধহয় একটা রিপোর্ট পড়ছিলাম, সেখানে দেখছিলাম যে অন্তত 25 ভাগ অস্ত্র এখনো উদ্ধার করা হয় নাই। এবং এটা মোটামুটি হচ্ছে যে 25 ভাগ অস্ত্র, তার মানে একটা বড় নাম্বার। ইতোমধ্যে বাংলাদেশের ভেতরে কি ধরনের অস্ত্র ঢুকেছে না ঢুকেছে এইটার ব্যাপারেও আমাদের হাতে কোনো নিশ্চিত তথ্য নাই, কারণ আমরা জানি যে আমাদের মায়ানমার বর্ডারটা এখন সব থেকে বেশি ইনসিকিউর, এবং ওইখানে অলরেডি যুদ্ধ চলছে কিন্তু, হ্যাঁ, এবং আমরা একদম পাবলিকলি দেখেছি কিভাবে মায়ানমারের বিদ্রোহী অংশ তারা বাংলাদেশের ভেতরে এসে অনুষ্ঠানে অংশগ্রহণ করে, হ্যাঁ, জি। এবং হচ্ছে যে এই যে ফ্রিজ অপারেট করছে। আহ অনেকগুলো জায়গা থেকে এই ধরনেরও আলাপ রয়েছে যে রোহিঙ্গাদেরকে, কিছু কিছু রোহিঙ্গা ব্লককে অস্ত্র দেওয়া হয়েছে। তো আমরা জানি যে যে কোনো জায়গায় যে কোনো গ্রুপকে যদি অস্ত্র দেওয়া হয়, সেটা শুধু ওই গ্রুপের মধ্যে সীমাবদ্ধ থাকে না, ওইটা ক্রস করে, ওইটা হোস্ট কমিউনিটির মধ্যেও ছড়িয়ে পড়ে। তো এই যে যে অস্ত্রের ঝনঝনানি, হ্যাঁ, এইটার তো নির্বাচনে একটা ইম্প্যাক্ট থাকবে। নির্বাচনের আর ধরেন মাস দুয়েক বাকি আছে, হ্যাঁ, আপনি কি 50 দেখতে দিন মতো। পাচ্ছেন? হ্যাঁ, 50 দিনের মতন। তো আপনি কি দেখতে পাচ্ছেন অস্ত্র উদ্ধারের মেজর কোনো প্রচেষ্টা? আমি না, তো দেখতে পাচ্ছি না, না। না। বরং হুম। উল্টো আমি দেখতে পেলাম যে সরকারের দিক থেকে উদ্যোগ নেওয়া হলো যে যারা নির্বাচনে অংশগ্রহণ করবে তাদেরকে বৈধ অস্ত্রের লাইসেন্স দেওয়া হবে, বা তাদেরকে, মানে এটা খুবই আমেরিকান অ্যাপ্রোচ। হ্যাঁ, তো আমি তো আমেরিকাতে থাকি। আমেরিকাতে যেটা হয় যে ব্যাপারটা হচ্ছে যে আপনার হাতে অস্ত্র থাকবে এবং আপনার প্রপার্টিতে যদি কেউ ঢোকে আপনি ফায়ার করতে পারবেন। মানে বাংলাদেশের নেচারটা তো এইরকম না, কারণ আপনাকে বুঝতে হ্যাঁ, হবে যে হ্যাঁ। আমাদের যে গান কন্ট্রোল পলিসি, হ্যাঁ, পৃথিবীতে আসলে দুটো গান কন্ট্রোল পলিসি আছে, একটা হচ্ছে যে ব্রিটিশ মডেল ফলো করে, আর একটা হচ্ছে আমেরিকান মডেল ফলো করে। তো ব্রিটিশ মডেলটা কি? সেটা হচ্ছে নাগরিকের হাতে অস্ত্র থাকবে না, শুধুমাত্র রাষ্ট্রের হাতে অস্ত্র থাকবে, এবং নাগরিকের সার্বিক নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের। আমেরিকান জি। মডেলটা একটু ভিন্ন। আমেরিকান মডেলটা হচ্ছে যে নাগরিকের হাতেও অস্ত্র থাকবে, এবং নাগরিক চাইলে নিজেই নিজের নিরাপত্তা দিবে রাষ্ট্রের পাশাপাশি। আমরা ঐতিহ্যগতভাবে, মানে ব্রিটিশ কলোনিয়াল আমল থেকেই আমাদের এখানে হচ্ছে ব্রিটিশ মডেলটা অ্যাপ্লিকেবল, আমাদের নাগরিকের হাতে অস্ত্র অবৈধ হিসেবে ধরা হয়। কিছু বৈধ অস্ত্র দেওয়া হয়, কিন্তু তারপরে অনেকগুলো মানে প্রসেস ফলো করা হয়, সেটার নিয়ম আছে, ট্যাক্সের ব্যাপার আছে, কিন্তু এটা খুব কন্ট্রোল থাকে। কারণ আমাদের সোসাইটি সংঘাত প্রবণ একটা সোসাইটি, হ্যাঁ, এই কারণে যদি এখানে আগ্নেয়াস্ত্র অনেক বেশি চলে যায়, সংঘাতের তারতম্য বাড়তে পারে। তো হঠাৎ করে আমি বুঝলাম না আমাদের সরকারের কি এমন হইলো যে তাদেরকে এইখানেও আমেরিকান মডেল নিয়ে আসতে হবে, মানে আমাদের যে কালচারাল ট্রেডিশনাল মডেল ছিল সেইটার উপরে না করে। তো আমার যথেষ্ট সন্দেহ আছে মাসুদ ভাই যে যে ধরনের এক্সপেরিমেন্ট হচ্ছে তাতে মনে হয় যে এইটা সহিংসতার দিকেই নেবে। তবে হ্যাঁ, আহ, আমার আবার এটাও মনে হয়েছে যে বিএনপির দিক থেকে, ইভেন অন্যান্য দুই একটা রাজনৈতিক দলের দিক থেকেও, তারা এটা বুঝতে পারছে যে এই নির্বাচনের বৈধতা লাগবে, এই নির্বাচনের জি, আমি আমি এই ম্যাক্সিমাম। প্রশ্নটা আপনাকে করতে যাচ্ছি। এটা আমার শেষ প্রশ্ন। আপনার এই কথা রেল ধরেই বলছি।
যে নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিচ্ছে না, এটি এখন পর্যন্ত যেটা বুঝতে পারছি আর কি। কারণ শিডিউলে তো যেভাবে শিডিউল ঘোষণা করা হয়েছে, সেখানে তার মধ্যে আর আওয়ামী লীগের থাকার কোনো সুযোগ আপাতত আমি দেখছি না। তো আওয়ামী লীগকে ছাড়া আপনি একটা নির্বাচন করতে যাচ্ছেন। আওয়ামী লীগ দেশের একটা অনেক বড় দল, মানে মোটামুটি বৃহত্তম দুটো দলের মধ্যে একটা আওয়ামী লীগ। সেই দলকে নির্বাচনের বাইরে রাখলে যে নির্বাচনটা হবে, সেই নির্বাচনটা নিয়ে কয়েকটা প্রশ্ন। একটা আমার প্রশ্ন হলো যে এই দলের তো অনেক নিবেদিত প্রাণ ভোটার আছে। সেই ভোটার আগে যেমন আমরা 2024 নির্বাচনকে বলেছিলাম এটা আমি এবং দামি নির্বাচন, আমরা বলেছিলাম এই নির্বাচনে বড় একটা ব্যালট পেপার থাকতে পারে, কিন্তু যেখানে আপনি সিল মারেন না কেন সেটাই আওয়ামী লীগের ব্যালটে যাবে, সেটাই আওয়ামী লীগ। যে মার্কা দিয়ে আপনি মারেন না কেন সেটাই আওয়ামী লীগের ভোট। এখন যে নির্বাচনটা হতে যাচ্ছে সেখানেও একটা বড় ব্যালট থাকবে, আপনি যেখানেই ভোটটা সিলটা মারেন না কেন সেটা আওয়ামী লীগের বিপক্ষে যাচ্ছে। তো আওয়ামী লীগও তো একটা পলিটিক্যাল পার্টি, তাদেরও তো একটা আদর্শ আছে, তাদেরও কিছু সমর্থক আছে, তাদেরও কিছু ভোটার আছে। তা সেই ভোটারদের প্রতি কি একটা, আমি মনে করি একটা বৈষম্য কিনা, অবিচার কিনা। আবার দ্বিতীয় দিকে আরেকটা জিনিস আমরা বলছি যে আমরা একটা সবসময় একটা গণতান্ত্রিক রাষ্ট্রে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা একটা নির্বাচন চাই। তো সারা দুনিয়া তো একভাবে চলে, তাদের যে ডেমোক্রেসি আছে সারা দুনিয়াতে, এমনকি আপনি যেখানে অবস্থান করছেন আমেরিকা, সেখানেও এক ধরনের ডেমোক্রেসি আছে। এই সমস্ত কোন ডেমোক্রেসির সংজ্ঞায় একটা বড় রাজনৈতিক দলকে নির্বাচনের বাইরে রাখা, এটাকে গণতন্ত্র হিসেবে তারা কিভাবে দেখবে, কিভাবে স্বীকৃতি দেবে, এটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন আছে। এই দুটো প্রশ্নকে আপনি কিভাবে আসলে দেখবেন? প্রথম কথা হচ্ছে যে আমিও মনে করি যে যেহেতু এই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না, এইটা আওয়ামী লীগের যারা সমর্থক রয়েছে তাদেরকে আসলে নির্বাচন, তাদের সাথে একটা অন্যায়। এই বিষয়ে আমার কোনো সন্দেহ নেই এবং এটাকে ডিফেন্ড করারও কিছু নেই। তবে একটা কনটেক্সট না দিলেই না। কনটেক্সটটা হচ্ছে যে যে জুলাই আগস্ট মাসে যে ম্যাসাকারটা হয়েছে এবং এই ম্যাসাকারের সাথে আওয়ামী লীগের যে লিডারশিপের তার যে ইনভলভমেন্ট, বিশেষ করে যারা সরকারে ছিল এবং পার্টিতেও ছিল, এটাও অস্বীকার করার খুব একটা উপায় নেই। কারণ আমরা দেখতে পাচ্ছি যে ইউনাইটেড নেশন হিউম্যান রাইটস কমিশনের যে ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট, সেখানে ক্লিয়ারলি যে ম্যাসাকারটা হয়েছে সেই ম্যাসাকারে পলিটিক্যাল পার্টি এবং স্টেট দুইটার ইনভলভমেন্টের কথাই বলা হয়েছে। কিন্তু আবার এটাও লক্ষণীয়, ওই একই রিপোর্টে বলা হয়েছে যে পার্টিকে যাতে নিষিদ্ধ না করা হয়। আহ, আহ, তাহলে এবং ওইখানে আবার রিভেঞ্জ ভায়োলেন্সের কথাও বলা হয়েছে, যে 5 আগস্টের পরে যে রিভেঞ্জ ভায়োলেন্সটা হয়েছে। তো ওই রিপোর্টটাতে যদি আমরা খুব ক্লোজলি দেখি, দেখবো যে ওইটাতে যে রিকমেন্ডেশন গুলো রয়েছে, সেই রিকমেন্ডেশন গুলোর মধ্যে একটা ছিল যে ডেমোক্রেটিক ওয়েতে পলিটিক্যাল সলিউশনের দিকে মুভ করা। এখন প্রশ্নটা হচ্ছে যে আমরা কি আসলে ওইদিকে গেছি কিনা। মাসুদ ভাই, আমার মানে অত্যন্ত দুঃখের ব্যাপার এটাই যে আমরা আসলে কোনো পলিটিক্যাল সলিউশনের দিকে যাই নাই। 1.5 বছর হাতে সময় ছিল, এই সময়ের মধ্যে ডেফিনেটলি একটা থরো ইনভেস্টিগেশন করে, হ্যাঁ, একটা পাবলিক কনসেনসাসের মাধ্যমে আওয়ামী লীগের লিডারশিপের যে অংশ ম্যাসাকারের সাথে জড়িত ছিল, নির্বাচনকে 2014, 2018 এবং 2024-এর নির্বাচনকে মানে ইয়ে করার জন্য জড়িত ছিল, রিগ করার জন্য জড়িত ছিল, তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনা যেতে পারত। এবং আওয়ামী লীগ এজ আ পার্টি তার সাথে একটা পলিটিক্যাল সলিউশনের জায়গায় অ্যাটলিস্ট একটা জায়গা তৈরি করা সম্ভব ছিল। কিন্তু সমস্যাটা হয়েছে যে আমরা 5 আগস্টের পরে মানে রিভেঞ্জ ইমোশন যতটা আমাদেরকে মোটিভেট করেছে, লজিক এবং গুড সেন্স আমাদেরকে অতটা মোটিভেট করে নাই। ফলে আমরা যে সমস্যাটা তৈরি করেছি এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে, সেটা হচ্ছে আওয়ামী লীগ প্রবলেম। এবং এই আওয়ামী লীগ প্রবলেম অনেকটা জামাত প্রবলেমের মতন। মানে 1971 সালের পরে যে জামাত প্রবলেমটা তৈরি হয়েছিল, হ্যাঁ, এবং যেইটা আমাদের রাষ্ট্র সলভ করতে পারে নাই ফ্র্যাঙ্কলি স্পিকিং, এবং এই সলিউশন না করার একটা বড় ফ্রন্ট লাইন কিন্তু এই মুহূর্তে আমাদের দেশে 3 ধরনের ন্যাশনালিজম অ্যাক্টিভ হয়েছে। একটা হচ্ছে এথনিসিটি বেসড ন্যাশনালিজম, যার মূল কেন্দ্র হচ্ছে ভাষা এবং হচ্ছে যে সংস্কৃতি, যেটা আওয়ামী লীগ লিড দিচ্ছে। আর একটা হচ্ছে টেরিটোরিয়াল ন্যাশনালিজম, যেটা বিএনপি লিড দিচ্ছে, বাংলাদেশি জাতীয়তাবাদ, যার মূল কেন্দ্রে হচ্ছে যে এথনিসিটি, ভাষা, ধর্ম এবং হচ্ছে যে মুসলিম কালচার। এবং থার্ড যে গ্রুপটা, অর্থাৎ আসলে যে ন্যাশনালিজমটা 47-এ খুব ডমিনেন্ট ছিল, ইসলামিক আইডেন্টিটি বেসড ন্যাশনালিজম, যেটা 71-এ এসে বাংলাদেশের মানুষ অনেকটা প্রত্যাখ্যান করেছিল।
বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনের মাধ্যমে, এবং পরবর্তীতে ইভেন যখন জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করেন, তখনও কিন্তু এই মানে লার্জার ইসলামিক ন্যাশনালিজম, ইসলামিক আইডেন্টিটি বেসড ন্যাশনালিজম, সেটাকে ইগনোর করা হয়, রাদার মোর হচ্ছে যে টেরিটরির উপরে ফোকাস করা হয়। 2024-এ এসে দেখেন এটা কি পরিমাণ আগ্রাসী আকারে উপস্থাপন হয়েছে, এবং এইটার যে রূপটা আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু ওই প্রবলেমের কন্টিনিউয়েশন। নাও কামিং ব্যাক টু দ্য আওয়ামী লীগ প্রবলেম, আমার আশঙ্কাটা হচ্ছে ইলেকশনটা হবে এবং ইলেকশনে দুইটা গ্রুপ, জামায়াত এবং বিএনপি, তারাই পার্টিসিপেট করবে। ইলেকশনে যদি সরকার শান্তি বজায় রাখতে পারে, তবে হয়তোবা একটা বড় অংশ ইলেকশনে যাবে, ভোট দিতে যাবে। কিন্তু আওয়ামী আওয়ামী লীগ লীগের? না না না, ওভারঅল মানে মানে যদি আচ্ছা নির্বাচনে আচ্ছা আচ্ছা। শান্তি বজায় জি থাকে, জি জি মানে জি। তাহলে হয়তো জনগণের একটা বড় অংশ ভোট দিতে যেতেও পারে। কিন্তু আমার আশঙ্কাটা হচ্ছে নির্বাচনের পরে, মানে আমি ধরে নিলাম যে নির্বাচনটা ফ্রি হলো, ফেয়ার হলো, পার্টিসিপেটরি হলো, কিন্তু ইনক্লুসিভ হলো না। মানে আমি ধরেন রিয়েল কনটেক্সটে যদি চিন্তা করি, তাহলে জি। এই নন ইনক্লুসিভ হওয়ার বিপদটা সামনে যেটা হবে, যে বিএনপি সরকার গঠন করবে, এবং জামায়াত বিরোধী দলে থাকবে, এবং জামায়াত ইজ গোয়িং টু বি আ ভেরি টাফ বিরোধী দল, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কারণ হচ্ছে যে দুইটা জিনিস, একটা হচ্ছে যে তাদের ইকোনমিক ক্যাপাসিটি আছে, তাদের মাসেল পাওয়ার আছে, এবং সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার, তাদের জান্নাত দেওয়ার টিকিট আছে। তো হোয়েন ইউ হ্যাভ দিস থ্রি, মানি, মাসেল অ্যান্ড রিলিজিয়ান, এবং যখন আপনি অপোজিশনে থাকেন, দ্যাট মিনস ইউ উড বি ভেরি পাওয়ারফুল। এখন দেখেন আওয়ামী লীগ, সরি জামায়াত এবং বিএনপির যখন এই দ্বন্দ্বটা চলবে, তখন হচ্ছে যে আওয়ামী লীগ তো চেষ্টা করবে ক্ষমতায় বা রাজনীতিতে ফেরত আসার জন্য, ইভেনচুয়ালি 1 বছর হোক 2 বছর হোক, সে কিন্তু এটা চেষ্টা করবে। কারণ বাংলাদেশে যদি 15% আওয়ামী লীগের ভোট থাকে, সেটাও ইটস এ সিগনিফিকেন্ট নাম্বার। তার মধ্যে যদি অন্তত 1 লাখ লোকও মনে করে যে আমি সহিংসতার মাধ্যমে আমার রাজনৈতিক অধিকার ছিনায় নিব, দ্যাটস স্টিল আ হিউজ সিকিউরিটি থ্রেট। তো তখন কি হবে? তখন বিএনপি গভর্নমেন্টকে আসলে এই আওয়ামী লীগের থ্রেট মোকাবেলা করার জন্যই তাকে পুলিশি রাষ্ট্রে কনভার্ট হতে হবে। কারণ সে তো তখন দেখবে এখানে গাড়ি পোড়ানো হচ্ছে, এখানে ককটেল মারা হচ্ছে, এই করা হচ্ছে, ওই দিক থেকে জামায়াত প্রেশার দিচ্ছে। সে তখন গুড গভর্নেন্সের যে প্রমিসটা এখন নির্বাচনের সময় দিচ্ছে, সে কিন্তু আর এটা করতে পারবে না। সে কি করবে? সে মানে পুলিশের ওপরে ডিপেন্ড করবে যে এগুলোকে কন্ট্রোল করার জন্য। এবং আপনি জানেন যে আমাদের পুলিশের রেকর্ড কি জিনিস, মানে আমরা 54 বছরে দেখেছি যে আমাদের এইখানে আইনের প্রসেসের থেকে মানে ফাটাকেষ্ট মডেলটা বেশি প্রচলিত। আপনার আপনার নিশ্চয়ই যে যে ছবি ফাটাকেষ্ট, এইটা মানে আপনি দেখবেন যে রাইট আমাদের রাইট। সোসাইটিতে, হ্যাঁ মানে মানে ইনস্ট্যান্ট যে ফাটাকেষ্ট হতে পারে সেই কিন্তু পপুলার। হ্যাঁ, তো ফলে অটোমেটিক্যালি আমরা যে গণতন্ত্রে ফেরত যাওয়ার স্বপ্নটা দেখছি, সেইটা পুলিশি রাষ্ট্রে কনভার্ট হয়ে যাবে, জি। এবং এইটার অনেক ধন্যবাদ। কেন্দ্রটা হচ্ছে এখানে। অনেক ধন্যবাদ। একটা নোটিশ আমার চোখে পড়েছে, আমি এটা নিয়ে আলোচনাটা আজকে করতে চাই। আজকে সকালে আমি একটা নোটিশ দেখলাম, সেই নোটিশটা 20 তারিখের, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের নোটিশ। বিশ্ববিদ্যালয়ের নামটা কিন্তু আমার খুব পছন্দ, রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়। তারা একটা বিশেষ বিজ্ঞপ্তি দিয়েছেন, ওনার যে রেজিস্ট্রার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খালেদ বিন ইউসুফ অবসরপ্রাপ্ত, উনি ওনার স্বাক্ষরিত একটা নোটিশ। সেখানে আমি দেখতে পাচ্ছি লেখা যে সংশ্লিষ্ট সকলের অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জানানো যাচ্ছে যে দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনে শুধুমাত্র সাংস্কৃতিক পর্বটি অনুষ্ঠিত হবে না। আমার প্রশ্ন হলো, দেশে কি এমন বর্তমান পরিস্থিতি আছে যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান করা যাবে না? ঠিক আছে, আমি প্রথমেই আপনাকে একটা কথা বলি যে সংস্কৃতির উপর আঘাতটা আমার কাছে তো নতুন মনে হচ্ছে না, বরং এই যে ঘোষণা দিয়ে বলছে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে না, তার সাথে আপনি একটা জিনিসের যোগসূত্র খুঁজেন। যে কোনো জিনিস এখন ভাঙচুর হয়ে গেছে একটা স্বাভাবিক নিয়ম। এই যে ধরেন আমরা কথা বলছি, কথা বলার মধ্যে একটা বিপদ আছে। আমি তো আপনাকে আগেও বোধহয় বলেছিলাম যে স্বাধীনতার পর আফসালের একটা ছড়া খুব বিখ্যাত হয়েছিল যে ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা, রক্ত দিয়ে পেলাম শালার এমন স্বাধীনতা। এখন প্রশ্ন হচ্ছে, যতবারই আমরা নিজেদেরকে স্বাধীন বলছি, ততবারই আমাদের কণ্ঠরোধ হচ্ছে, কথা বলতে দিচ্ছে না। এই যে আমি আপনি কথা বলছি, সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রসঙ্গে যাওয়ার আগে বলি, এক একটা ওয়েভ এসে, তরঙ্গ এসে আরেকটা জিনিসকে নিষ্প্রভ করে দেয়। দেখেন আনিস আলমগীর কিন্তু হারিয়ে গেছে,
আলনিস আলমগীরের প্রসঙ্গটা আস্তে করে চাপা পড়ে গেছে। এইভাবে আপনি দেখবেন আউটস্পোকেন, সে নিজেকে কিন্তু আউটস্পোকেন আলমগীর নামে একটা ইয়েও করেছিল, পেজও করেছিল, একটা পেজও করেছিল, যে দ্য পিপল হু আর আউটস্পোকেন তাদের কথা বলতে দেওয়া হবে না। এই যে আপনি বলছেন যে সাংস্কৃতিক অনুষ্ঠানের কথা, এটা কিন্তু খুবই ইঙ্গিতপূর্ণ, খুবই তাৎপর্যপূর্ণ। অন্য সবকিছু হবে ধরেন, কিন্তু গান আর হবে না, নাচ আর হবে না, কিংবা কবিতা আর হবে না। এইটা কিন্তু আমরা পরিষ্কারভাবে বুঝতে পারছি ইঙ্গিতটা কি, কেন স্থগিত করা হলো। আপনি যেটা বললেন, কি এমন বিশেষ পরিস্থিতি, এবং যেখানে একজন সাংস্কৃতিক উপদেষ্টা আছে তাহলে তাকে রাখার দরকার কি, তাই না? আপনি যদি সংস্কৃতি না করেন তা সাংস্কৃতিক উপদেষ্টা দিয়ে লাভ কি? হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে আপনার সংস্কৃতির উপর আঘাত তখনই আসে, আপনি আমরা আমাদের বয়স হয়েছে, আমরা জানি ততক্ষণই আমরা নিরাপদ থাকি যতক্ষণ না সংস্কৃতির উপর আঘাত আসে। কারণ আপনাকে আমি এর আগেও এই অনুষ্ঠানে একবার বলেছিলাম যে আমাদের ঘুরে দাঁড়ানোর যে 3টা বিষয় থাকে তার মধ্যে প্রধান বিষয় হচ্ছে সংস্কৃতি। বাঙালির ঘুরে দাঁড়ানোর যে 3টা বিষয়, তার নৃতত্ব যে পরিচয়, নৃতাত্ত্বিক যে পরিচয়, আরেকটা হচ্ছে তার ভাষা, আরেকটা হচ্ছে তার সংস্কৃতি। এখন সংস্কৃতিকে যদি আঘাত করে তাহলে দেখবেন আমাদের এই পরিচয় এবং ভাষাও আঘাতপ্রাপ্ত হচ্ছে। এবং দেখেন, সংস্কৃতিরও তো একটা রকম ফের আছে। আপনি খেয়াল করেন, এই বিভিন্ন দেশ থেকে যারা উল্টাপাল্টা, আমি উল্টাপাল্টা বলবো না, যারা ধরেন উদ্দীপনামূলক গানের নামে রক গান, জ্যাজ গান, এইসব গান করে, হার্ট বিট করে ড্রাম বাজে, ওইসবগুলো কিন্তু অ্যালাউড আছে, ওগুলো হচ্ছে কিন্তু। এখন আপনাকে এই বরেন্দ্র সাংস্কৃতিক অনুষ্ঠান হতে দিচ্ছে না, তার মানে কি? 70 দশকে আপনার মনে আছে আমাদের দেশে প্রিন্সেস নামানো হয়েছিল, বিভিন্ন যাত্রা দলে প্রিন্সেসরা নাচতো এবং সেটাকে সংস্কৃতি বলা হতো। তখন আমি একটা ছড়া লিখেছিলাম আপনার, যে সংস্কৃতি মানে যদি লাকি খান নাচা, দেশ তবে দেশ নয় বানরের খাঁচা। বুঝতে পেরেছেন? তো আমাদেরকে বানরের খাঁচায় ভরে রাখা হচ্ছে, যে তোমরা বানর, এটার ভেতর লাফাবে, এটা থেকে বেরিয়ে আসতে পারবে না। বাট আমি মনে করি এটা অনেক অ্যালার্মিং। আপনি জানেন যে নালন্দা স্কুলটা ধ্বংস করা হয়েছে কিন্তু। হ্যাঁ, এখন আমরা যদি ইতিহাস ঐতিহ্যের হালকা কথা না বলে যদি গভীর কথা বলি, নালন্দার সাথে বাঙালির আত্মার সম্পর্ক, অতীশ দীপঙ্করের সম্পর্ক, তাই না? সেখানে ওয়াহিদুল হক ছিলেন, সেখানে সঞ্জিদা খাতুন ছিলেন। মানে কি, এই মানুষগুলো তো মহিরুহ। তারা যে মহিরুহ হয়ে উঠেছিলেন তার কারণ হচ্ছে বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি। ওই জায়গায় যদি আঘাত করে তাহলে কার লাভ এটা বুঝতে হবে। কারা এটা করতে চাচ্ছে, কাদের লাভ, কোন সংস্কৃতি তারা ইম্পোর্ট করতে চাচ্ছে, কোন সংস্কৃতি ইম্পোর্ট করে আমাদের সংস্কৃতিকে বন্ধ করতে চাইছে, এটা বুঝতে না পারলে কিন্তু বরেন্দ্রের মতো আগামীতে দেখবেন গজেন্দ্র, নগেন্দ্র সব বন্ধ হয়ে যাবে। কারণ এই নামগুলোর মধ্যে কিন্তু বাঙালির গন্ধ আছে। এই যে বরেন্দ্র নামটি অত্যন্ত সুন্দর নাম, বরেন্দ্র অঞ্চল, এটি না, এটি তো পুরাতাত্ত্বিক একটা বিষয়, এটা তো পুরাতাত্ত্বিক একটা বিষয়। এই বিষয়টাকে, এই নামটা যে রেখেছে এটাই তো যথেষ্ট। এবং গত কয়েকদিনে ধরেন, আমরা অনেকদিন পরে কথা বলছি, কারণ গত কয়েকদিনে যা ঘটেছে এটা আসলে ডিপ্রেসিভ, এটা তো নেওয়া যায় না। ধরেন আপনি কথা বলবার জন্য, আপনি যে কথাটা বলেন যে গত কয়েকদিন ধরে যা ঘটেছে, এই যে নোটিশটা আমি আপনাকে পড়ে শোনালাম, এখানে কিন্তু একটা খুব মাত্র একটা বাক্যের নোটিশ কিন্তু, বাট সেখানে আরেকটা কথা বলা হয়েছে কি, এখানে একটা 3টা শব্দ পড়ি, দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা। বর্তমান পরিস্থিতির কি আসলে? এক্স্যাক্টলি, সেটা তো ক্লারিফিকেশনের প্রয়োজন আছে না। বর্তমান পরিস্থিতি কি শুধু সংস্কৃতির বিরুদ্ধে? বর্তমান পরিস্থিতি যে, হ্যাঁ, যে ছেলেগুলো টিচারদেরকে অপমান করছে এবং বলছে যে এই ডিনদেরকে আমি পদত্যাগ করিয়ে ছাড়বো, দেখেছি না আমরা, লিস্ট নিয়ে গেছে। বলেন, ওটাও রাজশাহীতে, ওটাও কাকতালীয় হবে রাজশাহীতে। আপনার রাকসু জিএস বলতেছে যে 6 জন ডিনকে উনি পদত্যাগ করাবেন, পদত্যাগ, তার সিগনেচার, তার সবকিছু নিয়ে কি লিখতে হবে তাদের খুঁজতেছে। এই যে ঘটনাটা, এই ঘটনাটাকে আপনি কিভাবে, একটা স্টুডেন্টের কি এটা কাজ? রাকসুর মানে একটা ছাত্র সংসদের জিএস এর কি এটা কাজ? এবং বিশ্ববিদ্যালয়ে কি হবে না হবে এটা কি সরকার বুঝবে না, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বুঝবে না? এটা কি বোঝায়? প্রশ্ন হচ্ছে আপনার উপাচার্য আছেন, উপাচার্যের উপরে যাকে আমরা আচার্য বলি, আমাদের রাষ্ট্রপতি আছেন, তাই না, সবাই আছে। এই গভর্নিং বডিকে পাশ কাটিয়ে এই যে আপনি যে মানে এটা তো বলতে যাওয়া, বললাম তো, বিপজ্জনক। এই 71টা তো, এই ডিসেম্বরটা তো 71 ডিসেম্বরকে মনে করিয়ে দিচ্ছে বারবারই ওই জায়গায় ফেরত নিয়ে যাচ্ছে আমাদেরকে, তাই না? এবং বহু আগে
আমরা সতর্ক করেছিলাম কিন্তু এই যখন আমাদের আগের প্রধানমন্ত্রী ছিলেন, প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন, ফ্যাসিস্ট বলেন বা পলাতক বলেন, যাই বলেন, তিনি যখন ছিলেন, আমি ব্যক্তিগতভাবে বলেছি এবং আমরা সবাই বলেছি যে এখন থেকে যদি এটাকে টাইট করা না হয়, এটা যদি দেখভাল করা না হয়, সংস্কৃতিকে যদি নির্জীব করা হয়, তাহলে এক সময় রুখে দাঁড়ানোর পথ পাওয়া যাবে না। এখানে একটা সিগনিফিকেন্ট ইস্যু হচ্ছে সংস্কৃতির ভেতর দিয়ে যারা আসবে বা যারা জাগবে বা যারা কথা বলবে, গান করবে, তারা বাংলাদেশের কথা বলবে। আমি মুক্তিযুদ্ধের বাংলাদেশের কথা বলছি। তারা আমাদের লালন ফকিরের কথা বলবে, হাসন রাজার কথা বলবে, রবীন্দ্রনাথ নজরুলের কথা বলবে। এগুলোকে যারা ভয় পায়, আপনি খেয়াল করবেন, এগুলোকে যারা ভয় পায় এবং যাদের হিডেন এজেন্ডা হচ্ছে আমাদের সঙ্গীত পরিবর্তন, আমাদের নজরুলের অপমান, আমাদের ডিএল রায়ের অপমান, সেই মানুষগুলো কিন্তু এটার পেছনে কাজ করছে। এবং যে জিনিসটা আমাদের বুঝতে হবে, আমি যেটা বিস্মিত হই, ধরেন আজকে আমরা যখন কথা বলছি, আজকে বাংলাদেশে অনেক নাই হয়ে যাওয়া মানুষ, অকারণে হারিয়ে যাওয়া মানুষদের মধ্যে একজন হচ্ছেন মোহাম্মদ জাফর ইকবাল। আজকে তার জন্মদিন। হ্যাঁ, আমি যেটা বলতে চাচ্ছি, ধরেন এই মানুষটি সবসময় কিন্তু সংস্কৃতির পক্ষে কথা বলেছে। খেয়াল করবেন, তার ভুল থাকতে পারে, অবশ্যই তার ভুল থাকতে পারে, তার একটা সাইড থাকতে পারে, তার একটা আপনার কি বলে সমর্থন থাকতে পারে, অসমর্থন থাকতে পারে। আমি যে কথাটা এখানে বলতে চাচ্ছি, দেখেন তার বিরুদ্ধে কি বলা হয়েছিল, কুৎসাগুলি, তার লেখা না, তিনি ওইখান থেকে থিসিস চুরি করেছেন, ওইখান থেকে এটা এ করেছেন, এই বলে 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 কুৎসা করে 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 তাকে আইসোলেটেড করা হয়েছিল। আজকে দেখেন তার নকল নিয়ে কিন্তু আর কোনো কথা নাই, তার থিসিস নিয়ে কোনো কথা নাই, কারণ তিনি আর জায়গায় নেই, তাকে সরাতে পারলেই হলো। এটা একটা সিম্বল, আমি বারবার বলছি আপনাকে, এটা একটা সিম্বল। এই মানুষগুলো যদি সরে যায়, সংস্কৃতির মানুষগুলো যদি নিষ্প্রভ হয়ে যায়, তাহলে তো বাংলাদেশের আসলে বাংলাদেশ হিসেবে টিকে থাকা মহা মুশকিল হয়ে যাবে। এইটা আপনার দেখেন, আপনি তো জানেন সবই, সেই 52 থেকে আপনার অত দূরে আমরা না যাই, 90-এর গণ আন্দোলন থেকে শুরু করে যে কোনো আন্দোলনে বাংলাদেশে কিন্তু পথনাটক একটা সাংঘাতিক ভূমিকা রেখেছিল। আজকে কোনো পথনাটক হয় না। হ্যাঁ, আজকে হয় না। কিন্তু আপনার এই যে দলে দলে মানুষ বেরিয়ে হারমোনিয়াম গলায় ঝুলিয়ে গান করেছে, সেগুলোর একটা শক্তি ছিল, উদীচীর একটা শক্তি ছিল। আমি তো মনে করি, ধরেন আপনি 50,000 বারও যদি 32 নম্বরে আক্রমণ করেন, সেটা যদি রাজনৈতিক হয়েও থাকে, বা আমি ধরে নিলাম রাজনীতির একটা অংশ, ছায়ানটার উদীচী তো রাজনীতির অংশ নয়। হ্যাঁ, উদীচী শব্দের অর্থ কি এবং উদীচী কারা প্রতিষ্ঠা করেছিল, এগুলো হচ্ছে আমাদের সংস্কৃতির প্রাণ, বীজতলা। সেই জায়গাগুলো যদি নষ্ট করা হয়, তাহলে এমনিই দেখেন যে যেটাকে আমরা জেনারেশন জেড বলি বা জি বলি, যেটা একেবারে ইয়াং, তাদের মধ্যে এমনিতেই বাঙালিত্ব বোধের অভাব আছে এবং এই অভাবের জন্য আমরা নিজেরাও দায়ী, তাই না? আমরা চেয়েছি ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ুক, ছেলে ও লেভেল এ লেভেল পাস করুক, কিন্তু ছেলের সাথে আমাদের রুটসের যে যোগাযোগ, আমাদের শিকড়ের যে যোগাযোগ, সেই যোগাযোগটা আমরা রাখতে চাইনি অথবা রাখতে পারিনি। আজকে সেই কারণে ধরেন ওই ফাঁকা জায়গাটা কিন্তু আমরা যাদেরকে মৌলবাদ বলি কিংবা যাদের উগ্রপন্থী বলি, অন্ধ বলি, তারা দখল করেছে এবং তারা যে আমাদের সংস্কৃতিটাকে নিশ্চিহ্ন করে দিতে চাইবে, এটা আমি তো আশ্চর্যের কিছু দেখি না। কিন্তু কর্তৃপক্ষ যখন এরকম একটা নোটিশ দেয়, তখন আমাদেরকে দুটো জিনিস মানতেই হবে, হয় তারা চাপের মুখে করছে অথবা তারা এটাতে সায় দিচ্ছে। নিশ্চয়ই যে কোনো একটা সত্য। সায় না দিয়ে বা কি করবে একজন, মানে আপনার ছাত্র সংসদের জিএস, সে যদি সিদ্ধান্ত নেয় ডিনকে থাকবে, ডিনদেরকে সরাতে হবে, এবং সেটা যদি শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়, তাহলে সিদ্ধান্ত না নিয়ে কর্তৃপক্ষ কি করবে? আবার ধরেন আগামীতে উনি তো ডিন 6 জনকে বাদ দিচ্ছেন, কারা ডিন হবেন সেটাও যদি উনি সিদ্ধান্ত দেন, দিতেই পারেন, যিনি বাদ দিতে পারেন তিনি আবার নিয়োগ দিতে পারেন। এখন যদি দিয়ে দেন এবং তার সেই শিক্ষাগত যোগ্যতা আছে কিনা, তার সেই মানে আছে কিনা, এগুলি কেউ দেখেন না, ওনার মনে হয়েছে উনি ডিন হওয়ার যোগ্য, অতএব ডিন হয়ে যাবেন। যদি এরকম হয়, সেটাকে আপনি কোন নিয়ম বলবেন? এটা কি হবে? এই নিয়মটা হচ্ছে আপনার, এখন লড়াইটা হচ্ছে ডিন ভার্সেস জিন, কারণ এরা তো জিন পরিতে বিশ্বাস করে, বুঝছেন? এখন ডিন ভার্সেস জিন যদি আপনার ফাইট হয়, তাহলে গায়েবী জিন জিতবে। হ্যাঁ, কারণ এরা তো জিনের প্রতিনিধি। আপনি দেখেন না, এক একটা ওয়াজ যে হয়, মানে যারা ধর্ম ব্যবসায়ী, প্রকৃত ধার্মিকরা তো অন্য জিনিস, তারা প্রার্থনা করে,
তারা ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে প্রার্থনা করে, তারা তো ধার্মিক মানুষ। কিন্তু এরা তো সারাক্ষণ আপনার উল্টো কথা বলার জন্য এসছে। এই জিনবাদীদের সাথে দিনবাদীদের লড়াই শুরু হয়েছে। এবং আমার প্রশ্ন হচ্ছে, দিনকে যারা রক্ষা করবার কথা, বা দিন যেভাবে রক্ষা করতে পারেন, রক্ষা হতে পারে, তার সেই সুরক্ষা বলয় আমরা কেন ভেঙে দিয়েছি? আমরা তো ভেঙে দিয়েছি, আমরা ভেঙে ফেলেছি। আমরা সমালোচনা করলেই বলে কি এখন সমালোচনার সময় না। আর এখন যদি সমালোচনার সময় না হয়, এখন যদি রেকটিফিকেশনের সময় না হয়, পাছার কাপড় তো খুলে গেছে, এরপর তো আর কিছু বাকি রইল না, তো তখন পালাবে কোথায়, তাই না? এখন দেখেন, আমরা সবসময় বলছি যে বাংলাদেশে অনেক মানুষ, বেশিরভাগ মানুষ সংস্কৃতি চায়, বেশিরভাগ মানুষ শিক্ষা চায়, কিন্তু বেশিরভাগ মানুষ তো বোবা হয়ে আছে। বোবা হয়ে থাকবে না? কারণ সাধারণ মানুষ যারা, আমরাই যখন কথা বলি, ধরেন আমরা সংযতভাবে কথা বলতে হচ্ছে, কারণ কি আমাদের আত্মীয় স্বজন আছে, আমরা আছি, তাই না? মানুষের উপর মানুষের যে আক্রোশ, এই আক্রোশ কিন্তু আমরা আগে দেখিনি। আপনি যখন বললেন যে জিএস, বিপি এদের কথা, আমাদের আমলে আমরা যখন বড় হচ্ছি, 4 খলিফা ছিলেন না? নূরে আলম সিদ্দিকী, আসম আব্দুর রব, আব্দুল কুদ্দুস মাখন, শাহজাহান সিরাজ ছিলেন না? তারা রাজনীতি করেনি, তারা বিভিন্ন জায়গায় প্রতিবাদ করেনি, তারা বঙ্গবন্ধুর আজীবন সদস্যপদ ছিঁড়ে ফেলেনি, ডাকসুতে অনেক কিছু করেছে, কিন্তু সবকিছু একটা ডেকোরামের মধ্যে ছিল। একটা পর্যায়ের পরে তারা কিন্তু আর যেত না। এটাই হচ্ছে পলিটিক্স, এটাই হচ্ছে নিয়ম। এখন যেটা হচ্ছে, না, আমার কথা শুনতে হবে, আমি যেটা বলছি সেটাই করতে হবে। এই যে দখলদারিত্ব, আমি মনে করি এক, আমরা কিন্তু, আমার কাছে যেটা সবচেয়ে মোস্ট আইরনি মনে হয়, যেটা আমার কাছে কৌতুক মনে হয়, যে বলা হলো ফ্যাসিস্ট এবং একনায়ক স্বৈর শাসক, এদেরকে সরানো হচ্ছে, এদের সরিয়ে এটা এসছে। এখন আপনারা যা করছেন তাও তো একনায়কতন্ত্র, তাই না? আপনি তো এটা ইয়ের কাছে বিচার দিতে পারতেন, আপনি কর্তৃপক্ষের কাছে এই নামগুলো দিয়ে বিচার দিতে পারতেন যে তাদের এরকম গণবিরোধী ভূমিকার জন্য তাদের বরখাস্ত করা হোক। কিন্তু সেটা না করে আপনি একটা লিস্ট নিয়ে বলতেছেন যে এদের 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 বের করে দিতে হবে, এবং ওই বেচারারা ভয়ে বলেছে যে হ্যাঁ আমরা স্বেচ্ছায় পদত্যাগ করে চলে যাচ্ছি। তার মানে পরিস্থিতি কতটা গভীরে গিয়েছে এটা চিন্তা করেন আপনি। আবার খেয়াল করেন, এই ইউনিভার্সিটির একজন শিক্ষক, ফিজিক্সের শিক্ষক, তিনি কিন্তু বলে দিলেন যে বেগম রোকেয়া মুরতাদ, কাফের। আপনি নিশ্চয়ই খেয়াল, ওইটা নিয়ে কিন্তু কোনো আলোচনা হচ্ছে না। দেখেন, বেগম রোকেয়া মুরতাদ, বেগম রোকেয়া কাফের, এটা তো বেগম রোকেয়া নিজেও জানতেন, ঠিক আছে না? আপনাকে আমি একটা ছোট্ট গল্প বলি। বিদ্যাসাগর মশাই সবাইকে মদ খাওয়ার জন্য, মানে মদ খাওয়ার জন্য না, সাহায্য করতেন, বুঝছেন? যেই আসতো সাহায্য করতেন। তো গল্পটা 2টা পার্ট। একটা পার্টে হচ্ছে একজন এসে তাকে বলতেছে যে আপনাকে এই ওই বাবু খালি গালাগালি করে, বিদ্যাসাগর কিছু বলে না। এরকম কমপ্লেন করতে করতে লোকটা অসম্ভব বিরক্ত হয়ে গেছে, বলে আমি যখনই এসে বলি ওই লোকটা আপনাকে গালাগালি করে, তখনই আপনি একটা খাতা উল্টান, কারণ কি? বলে খাতা উল্টাই কেন? আমি যাদের কাছে টাকা পাই ওই লিস্টে ওর নাম নাই, তাইলে ও আমার গালাগালি করবে কেন? বুঝছেন? এটা গেল 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে তারা সবাই মিলে কমপ্লেন করলো যে আপনি মধুসূদনকে নিয়মিত টাকা দিচ্ছেন, মাইকেল মধুসূদনকে, সে তো সব মদ টদ খেয়ে উড়িয়ে ফেলছে, আপনি কি এটা খবর রাখেন? তখন উনি বলেছিলেন যে মধুসূদনের মতো তুমি একটা মেঘনাদ বধ কাব্য লিখে আনো, সনেট লিখে আনো, তারপর আমি তোমাকেও টাকা দেব। ও মদ খেলে ও যা করে। এখন কথা হচ্ছে আপনার, বেগম রোকেয়া হয়ে দেখাও। এই যে সুলতানাস ড্রিম, যেটা ইউরোপে পাঠ্য হয়েছে, ইউরোপ হচ্ছে সভ্যতার সূতিকাগার, তাই না? ইউরোপ সেটাকে পাঠ্য করেছে। আমি তো বিস্ময়ে হতবাক হই, এই বেগম রোকেয়া, আরো জালি মাতব্বর, লালন ফকির, সুফিয়া কামাল, এরা আমাদের দেশে জন্মেছিলেন। আমি তো বিস্মিত হই। বেগম রোকেয়ার যে প্রাগ্রসর চিন্তা, আপনি চিন্তা করতে পারেন, ওই মহিলা সেই সময় বলছে, বিবেকানন্দের কাছ থেকে ধার নিয়ে ভাষা বলছে, 2টা ডানা, একটা ডানা উড়ে বেড়াবার জন্য, আর একটা ডানা যেন কল্পনার হয়। চিন্তা করতে পারেন আপনি? এই মহিলাকে আপনি মুরতাদ বলছেন, মানে আমি জানি না কে বলেছে। উনি যদি সত্যিকারের শিক্ষক হয়ে থাকেন, তার উচিত হবে আবার বেগম রোকেয়াকে পাঠ করা, এবং আবার পাঠ করা, আবার পাঠ করা, যতদিন না তার চিত্ত শুদ্ধ হচ্ছে। বুঝতে পারছেন? আচ্ছা, আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। একটু আমি রাজনীতির দিকে যাই, একটু অল্প করে যাব। সেটা হলো, ঠিক রাজনীতিও না, গতকালকে সাংবাদিক পরিষদ, সম্পাদক পরিষদ এবং সংবাদপত্র মালিক যে আছে, সংগঠন আছে, নোয়াব, তারা একটা যৌথ সভা করেছিল মবের বিরুদ্ধে। এটা বেসিক্যালি করা হয়েছিল
প্রথম আলো এবং ডেইলি স্টারের বিরুদ্ধে যে আক্রমণ তার প্রতিবাদে সেখানে পলিটিক্যাল লিডাররা ছিলেন, সেখানে আপনার ইয়েরা ছিলেন, এই সাংবাদিকরা ছিলেন, সমাজের বিভিন্ন প্রতিষ্ঠিত লোক, সুপরিচিত লোকজন ছিলেন। তো ওখানে নাহিদ ইসলাম মানে এনসিপির যিনি আহ্বায়ক, তিনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি বলেছেন এই যে মিডিয়ার উপর হামলাটা হয়েছে এর সঙ্গে সরকারের একটা অংশ জড়িত। এখন উনি নিজেও কিন্তু সরকারের একসময় অংশ ছিলেন, কাজে উনি জানেন সরকার কিভাবে কাজ করে। এখন ওনার যে এই যে বক্তব্যটা, এই বক্তব্যটা যদি এমন হয় যে আসলে সরকারের কোনো কোনো উপদেষ্টা এর সঙ্গে জড়িত ছিলেন, এটা আবার সন্দেহটা আরো ঘনীভূত হয় এই কারণে যে নুরুল কবির সাহেব নিউজের সম্পাদক, উনি ডেইলি স্টারে গিয়েছিলেন এবং ওখানে যে উনি কি দেখেছেন এই অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে একটা টেলিভিশন উনি বলেছেন যে উনি এই গত 1.5 বছরে যত উপদেষ্টাকে ফোন করেছিলেন তার চেয়েও বেশি টেলিফোন উনি ওই দিন করেছিলেন এইটাকে থামানোর জন্য, ফোর্স পাঠানোর জন্য, কিন্তু উনি কোনো সাড়া পাননি। একদিকে উনি বলছেন উপদেষ্টারা কোনো সাড়া দিচ্ছেন না, আরেকদিকে নাহিদ ইসলাম বলছেন এর সঙ্গে সরকারের একটা অংশ জড়িত। আপনি কি বলবেন? এখানে আমি একটা কথা বলি আপনার। প্রথম কথা হচ্ছে মাহফুজা নাম সাহেবকে আমি বিশ্বাস করতে কিঞ্চিত হলেও রাজি আছি এবং তিনি যেটা বলছেন ঠিক আছে, কিন্তু আপনি যখন প্রথম আলোর কথা আসবেন, আমি আমার একটা ফেসবুক ছড়ায় লিখেছি যে পোড়া এই কাণ্ড দেখে হাসে ইট কাঠ বালু, এই কাণ্ড এখন সে দেখছে মালিক নিজেই খায় ঘর পোড়া আলু। যার ঘর পুড়ছে সেই যদি সে পোড়া আলু খায়, আপনি কিভাবে? কারণ আমি এই কথাটা কেন বলেছি জানেন, কোন সময় তারা বলতে পারেনি এই ঘটনা কারা ঘটিয়েছে, তারা জানে কিন্তু তারা বলতে সাহস পাচ্ছে না বা বলতে চাচ্ছে না। বলছে কি এইরকম সেরকম, মানে আপনার ইংরেজি একটা কথা আছে স্টিক বুশকে পেটানো, মানে জঙ্গলকে লাঠি দিয়ে পিটালে তো আপনি আপনার যে টার্গেট সেটা খুঁজে পাবেন না। গভীর জঙ্গলে আপনি ইট গুঁতে লাঠি দিয়ে গুঁতাতে পারেন কিন্তু পাবেন না। তারা তো সে কাজটা করেছে। আমি একটু সিরিয়াস কথায় আসি। সিরিয়াস কথাটা হচ্ছে বাংলাদেশে এই যে আপনি একটু আগে বরেন্দ্রর কথা বলতে গিয়ে বললেন যে কি এমন কি হয়েছে যেটা করতে, ঠিক একইভাবে আমার প্রশ্ন হচ্ছে কি এমন যুদ্ধংদেহী পরিস্থিতি দেশে হয়েছে, কি এমন হয়েছে যে বাংলাদেশের দুটি শীর্ষস্থানীয় বাংলা ইংরেজি তা 2-1 দিনের পত্রিকা প্রকাশ করতে পারলো না? এই ঘটনা কি মানুষের জানার অধিকার নাই? সংবাদপত্রের ট্রান্সপারেন্সি মানে কি? আপনাকে তো এটা বলে দিতে হবে। আপনি জানেন যুদ্ধের সময় যখন বিভিন্ন পত্রিকা অফিসে বোমা হামলা হয়, তারা অন্য জায়গায় গিয়ে বুলেটিন বের করে বলে যে আমাদের অফিসে বোমা হামলা হয়েছে, এই জন্য আমরা পারি নাই। সেই ট্রান্সপারেন্সি এরা দেখাতে পারে নাই। এটা আমি বলবো যে সে স্বচ্ছতা আমরা পাইনি। এবং অবশ্যই পত্রিকা অফিসে হামলা, সংবাদপত্র হামলা, মিডিয়া হামলা নিন্দার ব্যাপার, ঘৃণার ব্যাপার এবং জঘন্য ব্যাপার। কিন্তু এই যে বলছেন, এই যে নুরুল কবির সাহেব যে বলছেন যে উপদেষ্টারা সাড়া দেয়নি, তা নাম প্রকাশ কর কেন, তারা কি বলতে চেয়েছে এবং না বলে থাকলে এর পরবর্তীতে আপনাদের পদক্ষেপ কি? আমরা তো জানি যে দ্য ফোর্থ স্তম্ভটাই হচ্ছে জাতির 4টা স্তম্ভের মধ্যে একটা স্তম্ভ হচ্ছে মিডিয়া। আপনারা যদি নড়বড়ে হয়ে যান, পড়ে যান, মানুষ ভরসাটা পাবে কোথায়? আলো নাম আছে তার সাথে এবং যতটুকু জানা গেছে যে বিমানের অধিকাংশ সিটি আসলে এই সমস্ত লোক দ্বারাই অকুপাইড থাকবে। তারেক রহমানের আগমন উপলক্ষে দেশে মোটামুটি একটা সাজ রব পড়েছে। বিমানবন্দরে যারা নাকি কালকে নিয়মিত যাত্রী বিভিন্ন ফ্লাইটে দেশের বাইরে যাবেন অথবা আসবেন, তাদের জন্য একটা ভোগান্তি হবে, কোনো সন্দেহ নাই। কিন্তু অলরেডি বিমান কর্তৃপক্ষ থেকে বলা হয়েছে যারা যেন ওই দিন যেন যাত্রীর বাইরের লোকজন একটু কম যান। এরকম হয় বড় বড় মানুষ যখন আসেন এবং যখন দীর্ঘ প্রতীক্ষিত মানে অবস্থায় মানুষ আসেন, তখন বিমানবন্দরে এরকম একটা ভিড় হয় এবং এই ভিড়টাকে আমরা আমাদের জীবনের স্বাভাবিক একটা দৃশ্য হিসাবে আমরা গ্রহণ করে থাকি। বঙ্গবন্ধু যখন প্রথম আসলেন জানুয়ারি মাসের 10 তারিখে 1971 সালে, তখন এটা হয়েছিল। আবার এরপরে 80-র দশকের শুরুর দিকে যখন শেখ হাসিনা বিদেশ থেকে ফিরলেন, তখন এরকম দৃশ্যের অবতারণা হয়েছিল, অনেক লোক গিয়েছিল, এবারও যাবেন। কিন্তু এর মধ্যে অনেকগুলো সময় পার হয়ে গেছে, অনেক কিছু বাস্তবতার পরিবর্তন হয়েছে। জনাব তারেক রহমান এই দীর্ঘ সময়টা যুক্তরাজ্যে অবস্থান করেছেন
এবং সেখানে উনি খুবই সচল এবং স্বাভাবিক এবং সক্রিয় অবস্থায় ছিলেন। ওখানে বসে উনি ওনার দলকে পরিচালনা করেছেন। এখন তো ইন্টারনেটের যুগ, উনি নিয়মিত সবার সঙ্গে ভিডিও কনফারেন্স করেছেন, দলকে নির্দেশনা দিয়েছেন, দলের নেতাকর্মীর সঙ্গে নিয়মিত মিটিং করেছেন। কাজেই ওনার অনুপস্থিতি এবং আগের যারা ছিলেন তাদের অনুপস্থিতি আসলে একভাবে বিচার করা যাবে না। এবং যুক্তরাষ্ট্রে থাকার কারণে যারা ওনার রিসেন্ট বক্তৃতা শুনেছেন, বিভিন্ন কথা শুনেছেন, তাদের মধ্যে অনেকেই এটুকু অন্তত আমি বলতে শুনেছি অনেককে, যে তারেক রহমান 17 বছর আগে এখান থেকে গিয়েছিলেন, এটা যেন অন্য এক তারেক রহমান। উনি আগের চেয়ে অনেক বেশি পরিণত এবং রাজনৈতিকভাবে ওনার কথাবার্তায়, বাচনভঙ্গিতে আমরা একজন ম্যাচিউরড রাজনীতিবিদকে দেখতে পেয়েছি। তারেক রহমানের অনেক পরিবর্তন হয়ে গেছে, এরকম কথা অনেককে আমি বলতে শুনেছি। আমার প্রশ্ন হচ্ছে যে তার এই পরিবর্তনটা এখানে যারা তার দলের লোকজন আছে তাদেরকেও কি প্রভাবিত করতে পেরেছে? এটা কিন্তু একটা বড় প্রশ্ন। এই প্রশ্নে আমরা আসব। তার আগে একটু বলে নেই যে তারেক রহমান সাহেব এসে কি কি করবেন। প্রথম 3 দিনের একটা ধারণা তো আমরা অলরেডি পেয়েছি, দলের পক্ষ থেকে বলা হয়েছে। উনি 11:30টার দিকে ঢাকায় ওনার নামার কথা। আগে সিলেটে যে প্লেনটা আসবে সে প্লেনটা আগে সিলেটে যাবে, সিলেটে যাত্রা বিরতি করে সেখান থেকে আবার ঢাকায় আসবে। তো মোটামুটি ঢাকায় আসতে তাদের সময়, যে সময়টা ধরা হচ্ছে সম্ভাব্য, সেটা হলো 11:20 দিকে। এর আগে আজকে মধ্যরাতে, মানে এখন আমি যখন কথা বলছি তার কিছুক্ষণ পরেই উনি কিন্তু ওখান থেকে রওনা হবেন, আজকে মধ্যরাতে রওনা হবেন। তারপর আগামীকালকে দুপুরের দিকে এসে ঢাকায় উনি পৌঁছবেন। পৌঁছার পর সেখান থেকে ওখানে যারা মানে দলের শীর্ষ পর্যায়ের নেতা যারা আছেন তারা ওনাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানাবেন এবং যাওয়ানোর পর সেখান থেকে উনি সড়ক পথে এভার কেয়ার হাসপাতালে যাবেন, বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়াতে। ওখানে যাবেন এই কারণে যে এভার কেয়ার হাসপাতালে ওনার মা, মানে বিএনপির যে শীর্ষ নেতা বেগম খালেদা জিয়া, উনি অসুস্থ অবস্থায় উনি চিকিৎসাধীন আছেন, মাকে দেখতে উনি ওখানে যাবেন। যাওয়ার আগে পথে এই 300 ফুট যে জায়গাটা আছে, যেটা নতুন নামকরণ করা হয়েছে 36 জুলাই এক্সপ্রেসওয়ে, সেই 300 ফুটে উনি একটা সম্বর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। এবং সম্বর্ধনা অনুষ্ঠানের জন্য একটা মঞ্চ এরই মধ্যে তৈরি করা হচ্ছে। মঞ্চ তৈরি হয়ে গেছে প্রায়, এখন আরেকটু সাজসজ্জা বাকি আছে। এখনই মানে অনুষ্ঠান হবে কালকে সকালে, ধন দুপুরে 11:20 উনি নামেন। ওখান থেকে আসতে আসতে 12টা, 12:30 অথবা 1টা বেজে যাবে। তার মানে এখনও 12 ঘন্টারও বেশি সময় আগে থেকে, আজকে সন্ধ্যা থেকে ওখানে কিন্তু প্রচুর মানুষ ভিড় জমিয়েছে। দেশের বিভিন্ন এলাকা থেকে লোকজন এখানে আসা শুরু করেছে এবং যাদের দিকে তারা ঠিকঠাক মতো আসতে পারে, অনেকে নিজেরা গাড়ি নিয়ে চলে এসেছে, বাস ভাড়া করে চলে এসেছে। এবং আগামীকালকে বাংলাদেশ আপনার রেলওয়ের যেটা আছে তাদেরও 10টা বিশেষ ট্রেন এই জন্য বরাদ্দ করা হয়েছে যাতে নাকি তারা নির্বিঘ্নে আসতে পারে। এবং এই 10টা ট্রেনের যে ভাড়া, সেই ভাড়াও অলরেডি রেলওয়েকে দিয়ে দেওয়া হয়েছে, যা নাকি বিএনপি দিচ্ছে। মানে প্রস্তুতির কোনো শেষ নেই, এখন থেকে শুরু হয়েছে বিপুল প্রস্তুতি। তারেক রহমানকে সম্বর্ধনা জানানো হবে এবং আসার পর উনি কী করবেন সেগুলো মোটামুটি একটা ধারণা কিন্তু পাওয়া গেছে। এই যে উনি এখানে শেষ করে, সম্বর্ধনা শেষ করে উনি গুলশানে যাওয়ার আগে বাসা, উনি নিজে যেখানে থাকবেন সে বাসাও ঠিক করা হয়েছে। সেখানে যাওয়ার আগে উনি তার মাকে দেখতে এভার কেয়ারে যাবেন, তারপরে বাসায় যাবেন। তারপরে এই দিন আর কালকে আর কোনো অনুষ্ঠান থাকবে না। তারপরের দিন মানে 26 তারিখে শুক্রবার দিন উনি জুম্মা নামাজের পর তিনি এই শেরেবাংলা নগরে যাবেন, যে জিয়ার কবর জিয়ারত করবেন। সেখান থেকে জাতীয় স্মৃতিসৌধে যাবেন, যে মুক্তিযোদ্ধা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। এরপর 27, ওই দিন আর কোনো পরিকল্পনা নেই। 27 তারিখে মানে শনিবারও ওনার 2টা কর্মসূচি আছে। যেমন একটা হলো উনি ওনার যে জাতীয় পরিচয়পত্র, যেটা নাকি আগে সরকার সাসপেন্ড করেছিল, বাতিল করেছিল, সেই জাতীয় পরিচয়পত্রের কাজ করবেন। এই জন্য তিনি সশরীরে রাজধানীর আগারগাঁওয়ে যে নির্বাচন কমিশন অফিস আছে সেখানে যাবেন। সম্ভবত সেখানে যাবেন, এটা এখনও কনফার্ম করা হয়নি, কিন্তু যাবেন। এবং ওই দিনই ভোটারের সমস্ত কাজ শেষ করে উনি পরে শহীদ ওসমান হাদির কবর জিয়ারত ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যাবেন। এবং সেখান থেকে ওসমান হাদির কবর জিয়ারতের পর সেখান থেকে শ্যামলীতে পঙ্গু হাসপাতালে যে চিকিৎসাধীন জুলাই গণঅভ্যুত্থানের আহত ব্যক্তি আছেন তাদের দেখতে যাবেন। তারপর হয়তো উনি আরও একটা অনুষ্ঠান, আরেকটা প্রোগ্রামে অংশ নেবেন, সেটা এখন ডিটেলে জানানো হয়নি।
এই হলো মোটামুটি আগামী 3 দিনের প্রোগ্রাম। যে প্রশ্নটা আমি শুরুতে করেছিলাম সেটা হলো, এই যে উনি আসছেন এতদিন পরে, আমরা কিন্তু অনেকে ভেবেছিলাম, যেমন আমি নিজেও ভেবেছিলাম যে উনি আরও আগে আসবেন। আমার এমনও ধারণা ছিল যে উনি মানে যেহেতু ওনার নামে যখনই সমস্ত মামলা শেষ হয়ে গেল তখনই উনি দেশে আসবেন। কেন আসেননি এটা আমি জানি না, উনি বলতে পারবেন। কিন্তু আমার একটা দাবিই ছিল যে কত তাড়াতাড়ি উনি আসতে পারেন। তারপরেও তফসিল ঘোষণার পর উনি চলে আসছেন। এখনও নির্বাচনের আর 2 মাস 3 মাস 2 মাসের মতো বাকি আছে। এই সময়ে আসাটাও আমার কাছে মনে হয়েছে খুবই ইঙ্গিতপূর্ণ এবং ইতিবাচক। আমি কয়েকদিন আগে বলেছিলাম যে ওই যে উনি দেরি করে আসছেন, এটা নিয়ে আমার অনেক আপত্তি থাকলো, ব্যক্তিগতভাবে আমার চাহিদা আরও আগে থাকলো। এখন আমার কাছে কেন যেন মনে হচ্ছে ওনার এই আসার পেছনে একটা স্ট্র্যাটেজি, পলিটিক্যাল স্ট্র্যাটেজি কাজ করেছে আমার ধারণা। কারণ ওনারা তো পলিটিক্স করেন, ওনারা নিশ্চয়ই আমাদের চেয়ে, আমাদের মতো সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি বুঝেন। ওনাদের হিসাব নিকাশ সম্পূর্ণ ডিফারেন্ট। আমাদের হিসাব নিকাশের মধ্যে, আমাদের চাহিদার মধ্যে আবেগ থাকে, ওনাদের চাহিদা এবং হিসাব নিকাশের মধ্যে যুক্তি থাকে। হয়তো সেই লজিক যে ওনারা ভেবেছেন যে উনি এমন এক সময় আসবেন, আমার ধারণা কথা আপনাদের সঙ্গে শেয়ার করি, যে আমার ধারণা উনি ভেবেছেন যে উনি এমন এক সময় আসবেন যখন আসার পর ওনাকে ঘিরে যে জোয়ারটা তৈরি হবে, মানুষের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা তৈরি হবে, এই উৎসাহ উদ্দীপনাকে উনি নির্বাচন পর্যন্ত টেনে নিয়ে যাবেন। মানে আগামী 2 মাস সময় পর্যন্ত, 2 মাস না 1.5 মাস বলেন, আগামী 1.5 মাস পর্যন্ত সময় এটাকে উনি প্রচণ্ড বেগে টেনে নিয়ে যাবেন। 1.5 মাস টেনে নেওয়া যতটা সহজ, 1.5 বছর কিন্তু টেনে নেওয়া অতটা সহজ নয়। কাজেই একটা জোয়ারের মধ্যে উনি আসার পরে নির্বাচন নিয়ে জোয়ার তৈরি হবে এবং সেই জোয়ারটাকে উনি নির্বাচনের দিন পর্যন্ত সচল রাখবেন। আমার ধারণা এই ধরনের একটা স্ট্র্যাটেজি তারা হয়তো বা করেছে। উনি আসার পর নানা রকম কর্মসূচি তৈরি হবে, উনি কি করবেন জানি না, বাট আমার কিছু ওনার কাছে কিছু বক্তব্য, আমার চাহিদা, এটা আমি এই সুযোগে জানাতে চাই। দেখুন, তারেক রহমান ব্যক্তি হিসেবে উনি কি করবেন না করবেন, অথবা বিএনপিকে নির্বাচনে বিজয়ী হতে হবে কি হবে না, জামাতে ইসলাম কতটুকু ভালো করবেন কি করবেন না, অথবা জামাতের আমির যিনি আছেন ডক্টর শফিকুর রহমান, তিনি কতটুকু স্মার্টলি পুরো বিষয়টাকে হ্যান্ডেল করবেন, এগুলো নিয়ে কিন্তু ভাই আমার নিজস্ব কোনো মাথা ব্যথা নাই, আমার কোনো পক্ষপাতিত্বও নাই। আমার বক্তব্য হলো যে ওনারা কি করলে পর আমার দেশটার ভালো হবে, আমরা সাধারণ মানুষ ওনাদের কোন কাজের উপর ভরসা করে আছি, আমরা ওনাদের কাছ থেকে দেশের স্বার্থে কি আশা করি, সেটাই হলো আমার মূল চাহিদা। এরই মধ্যে প্রায় 1 বছর 4 মাস তো পারই হয়ে গেল হাসিনা সরকারের পতনের পর। ইন্টারিম গভর্নমেন্ট ছিল, কিন্তু তাদের কাজকর্মে, তাদের কাছে আমাদের যে প্রত্যাশা ছিল তার কতটুকু মিটেছে এটা নিয়ে কিন্তু সন্দেহ অনেকেরই আছে, আমার তো খুব বেশি আছে। আমি মনে করি তারা তেমন কোনো ভালো কাজ করতে পারেন নাই, এমন কিছু করতে পারেন নাই যা নাকি আমাদের দেশের জন্য দীর্ঘমেয়াদে অথবা স্বল্প মেয়াদে অসাধারণ ভালো কোনো সম্ভাবনা তৈরি করেছে। এটা আমার কাছে কখনোই মনে হয় নাই। ওনারা যার যার ব্যক্তিগত স্বার্থ, যা নাকি বাই চান্স উপদেষ্টা হয়ে গেছেন, তারা তাদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করেছেন। কেউ কেউ ঝিমিয়েছেন, কেউ কেউ কোনো কাজই করেননি, চুপচাপ বসে থেকেছেন, সরকারি টাকায় চিকিৎসা করেছেন, এগুলো হতে পারে। বাট আমি মনে করি না যে ওনারা যে বিশাল কিছু করে দেখিয়ে দিয়েছেন যে দেশ কীভাবে চলতে হয়। ওনারা একটা সংস্কার নামক একটা কাজ করেছেন, সেই সংস্কারের কোনো প্রতিফলন কিন্তু আমরা ওনাদের এই সরকারের মধ্যেও দেখিনি, যেটা দেখা উচিত ছিল। ওনারা যদি দেখাতে পারতেন যে ওনারা কীভাবে চালাচ্ছেন, সেটা বলতে পারতেন যে আমরা সংস্কারের এই কাজগুলো নিজেদের মধ্যে অ্যাডপ্ট করেছি, অতএব আপনারা যদি সংস্কারের পক্ষে ভোট দেন তাহলে হয়তো এই জিনিসগুলো আপনারা বাস্তবে দেখতে পারবেন। সেটা কি আমরা কেউ জানি না। এখন তারেক রহমান আসার পর আমি যেটা চাই, আমার যেটা চাহিদা, সেটা হলো গিয়ে উনি কি দলকে নিয়ন্ত্রণ করতে পারবেন? আমি মনে করি বিএনপি দল গত এই 1 বছর 4 মাসে ওনারা যা যা করেছেন, এখন এই দলটাকে শক্তভাবে নিয়ন্ত্রণ করার দরকার আছে। আমি যেরকম একটু আগে বললাম যে অন্তর্বর্তী সরকার এমন কিছু দেখাতে পারেনি যার উপর নির্ভর করে এই সরকারের উপর মানুষের আশা ভরসা প্রত্যাশা অনেক বেড়ে যায়। মানুষের নির্বাচন নিয়ে আশঙ্কা আছে। ডক্টর ইউনূস যদিও জোর গলায় বলেছেন উনি একটা অসাধারণ নির্বাচন উপহার দেবেন, সেটা কিন্তু মানুষের ভরসা করে বলে আমার কাছে মনে হয় না। আমি তো করি না, একদমই করি না। উনি কতটুকু পারবেন আল্লাহ জানেন, আর উনি জানেন। ঠিক একই রকম এই 1 বছর 4 মাসে বিএনপির রাজনীতিতেও কিন্তু এমন কিছু ঘটে নাই যেটাকে কেন্দ্র করে মানুষ বিএনপির উপর আশাবাদী হয়ে উঠবে। বিএনপি বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে বিএনপি মানুষের জন্য এমন কিছু করে দেখাতে পারেনি যার উপর নির্ভর করে মানুষ বিএনপির প্রতি আশায় বুক বাঁধবে। বরঞ্চ নানা জায়গায়
বিভিন্ন উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে আমরা দেখেছি বিএনপি অথবা বিএনপির নামধারী অথবা বিএনপির নেতার সঙ্গে সম্পর্ক আছে এরকম লোকদের কি তাণ্ডব আমরা কিন্তু দেখেছি। তাদের চাঁদাবাজি দেখেছি, তাদের দখলদারিত্ব দেখেছি। এটা অস্বীকার করার কোনো উপায় নাই। এই জায়গাটাতে কিন্তু জামাতে ইসলাম অনেকটা এগিয়ে আছে। তারা তো এই কাজগুলো, এই ধরনের কাজ সাধারণত করেইনি, তারা আবার অন্য জায়গায় দখলদারিত্ব করেছে। তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন প্রশাসনের গুরুত্বপূর্ণ পদ, এই সমস্ত জায়গায় কিন্তু তাদের দখলদারিত্ব আবার পরিচালিত হয়েছে। দু ধরনের। একদল তাৎক্ষণিক লাভের কথা ভেবেছে, একটা দল পুরো দলের বাইরে ব্যক্তি হিসেবে তার লাভের কথা ভেবেছে বিএনপি, আর জামাত বিপরীত দিকে তার দলের কথা ভেবেছে, দলীয় আদর্শের কথা ভেবেছে। সে আদর্শ আমার আপনার পছন্দ নাও হতে পারে, কিন্তু তারা তাদের কথা ভেবেছে এবং তারা সেই অনুযায়ী দীর্ঘমেয়াদী কিছু পদক্ষেপ নিয়েছে। এখন তারেক রহমান সাহেব আসার পর উনি কি ওনার দলকে নিয়ন্ত্রণ করতে পারবেন? উনি কি ওনার দলকে গণমুখী করতে পারবেন? ওনার দলের বিভিন্ন আঞ্চলিক নেতৃবৃন্দের প্রতি সাধারণ মানুষের যে পুঞ্জীভূত ক্ষোভ, সাধারণ মানুষের যে বিরক্তি, সেই বিরক্তি কি উনি দূর করতে পারবেন? পারলে কিভাবে পারবেন? সেই জিনিসটা আমাদের কিন্তু জানার আগ্রহ আছে। আমার নিজের ব্যক্তিগত সাজেশন হলো, ওনার উচিত হবে এই সময়ে পুরো দেশকে চষে বেড়ানো। দেশের প্রত্যেকটা জেলায় উপজেলায় উনি যদি যেতে পারেন, মানুষের অভাব অভিযোগ শুনতে পারেন এবং সে অনুযায়ী ব্যবস্থা নিতে পারেন দু এক জায়গায় নিজে উপস্থিত থেকে, সেটা হবে মানুষের মধ্যে ওনার প্রতি একটা আস্থা। মনে রাখতে হবে এই মুহূর্তে মানুষ কিন্তু ভোট দেবে বিএনপিকে না, কারণ বিএনপির চেহারা তাদের দেখা হয়ে গেছে। তারা ভোট দেবে তারেক রহমানকে। এই জিনিসটা কিন্তু তারেক রহমানকে বুঝতে হবে, কারণ তারেক রহমানকে ঘিরেই সাধারণ মানুষের মধ্যে একটা প্রত্যাশা আছে। সেই প্রত্যাশাকে আপনাকে জাগিয়ে রাখতে হবে। বিপরীত দিকে এই দেশে তারেক রহমান গত 17 বছর ছিলেন না। এই 17 বছরে কিন্তু দেশের মানুষ তারেক রহমানকে দেখে নাই। যারা তারেক রহমানকে সর্বশেষ দেখেছেন সেই 1/11-এর সময়, সেই সময় তাদের দেখার সঙ্গে কিন্তু কিছুটা এক ধরনের ইমেজ তার তৈরি করা হয়েছিল। বিগত 17 বছর ধরে সেই নেতিবাচক ইমেজটা কিন্তু নার্সিং করা হয়েছিল। সেই ইমেজের সঙ্গে তারেক রহমানের সঙ্গে জড়িত ছিল হাওয়া ভবন, জড়িত ছিল হাওয়া ভবনের কিছু লোকজন। মানুষ কিন্তু এখন দেখতে চাইবে যে তারেক রহমান এখন যখন আসছেন, ওনার আশেপাশে কি হাওয়া ভবনের সেই লোকগুলি এখনো আছেন? এটা কিন্তু মানুষ দেখতে চাইবে। যদি একজন দুইজনকেও দেখতে পায়, মানুষ ওটা থেকেই সিদ্ধান্ত উপনীত হবে, তাহলে তো হাওয়া ভবন এখনো আছে। হাওয়া ভবন কি করেছে কি করেনি, হয়তো হাওয়া ভবন কোনো খারাপ কাজই করেনি, হয়তো করেনি, আমি ধরে নিচ্ছি করেনি। যদি নাও করে থাকে, কিন্তু হাওয়া ভবনের ইমেজটা কিন্তু পুনরুদ্ধার করা কঠিন। মানুষের মনে হাওয়া ভবন ছিল একটা দুর্নীতি এবং স্বেচ্ছাচারিতার প্রতীক। সেই প্রতীকের সঙ্গে যারা জড়িয়ে আছেন, যারা ওই সময় ওনার আশেপাশে ছিলেন, যদি সেই লোকগুলি এখনও থাকেন, মানুষের মধ্যে কিন্তু সেই আশঙ্কাটা আবার জন্ম নেবে। আমি জানি এখানে অনেক হয়তো লোক আছে জানে এই সমস্ত কোনো রকম অপকর্মের সঙ্গে জড়িত ছিল না, হয়তো তারেক রহমান সহ তাদের উপর আস্থা রাখেন, বিশ্বাস করেন। তারপরেও আমি বলবো যে এরকম একটা কমন যে একটা ইমেজ, কমন যে একটা মানুষের মধ্যে পারসেপশন, এই পারসেপশনটা দূর করার জন্য হলেও সেই লোকগুলিকে আপনি দূরে রাখুন। সেই লোকগুলো আপনার জন্য কোনো বাড়তি মাইলেজ যোগ করবে না, এটা মাথায় রাখতে হবে। পাশাপাশি একদম প্রত্যন্ত অঞ্চলে আপনাকে যেতে হবে। আপনি ঘুরে আসেন, এক দফা জাস্ট একটা চক্কর দিয়ে আসেন। এটা আপনার দলের ইমেজকে অনেক গ্রহণযোগ্য করে তুলবে। আর এখানে কেন্দ্রীয় পর্যায়ে যারা সবসময় আপনাকে চারদিকে ঘিরে থাকবে, এই লোকগুলোর উপর যে মানুষের খুব একটা আস্থা আছে তা কিন্তু আমি মনে করি না। এদের অনেককে মানুষের দেখা শেষ। গত 17 বছর তারা দেখেছে যে দলের জন্য এরা কে কতটুকু নিবেদিত প্রাণ। কাজে সেই খবরও নিশ্চয়ই আপনার কাছে আছে। আমি যদ্দূর জানি আপনার একাধিক টিম আপনি আসার আগে দেশে এসে বসে আছে।